আসসালামু আলাইকুম, সবাইকে অ্যাকাউন্টিং এর স্বাগতম জানাচ্ছি। আমি ফাহিম হাসান। আজকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের প্রথম পত্রের উপর ক্লাস করব এবং যেহেতু আমাদের হাতে একটু সময় আছে, আমরা আগামীকালকে একটু সময় নিয়ে আরেকটা ক্লাস করব। আজকে আমরা চারটা অধ্যায় টার্গেট, চারটা অধ্যায় 50-50 করে 4-50-এ 200 এমসিকিউ সমাধান করার। কিন্তু আমরা যতটুকু পারি, আসলে আমরা যদি 200 না পারি, আমরা 3টা চ্যাপ্টার পড়বো। কিন্তু আমি ওই সকল গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো তোমাকে আগে পড়াইতে চাই যেগুলো থেকে অবশ্যই প্রশ্ন তোমার পরীক্ষায় আসবে। সুতরাং ইতিমধ্যে যারা যুক্ত হয়ে গেছে সবাইকে অনুরোধ করবো লাইভটা জাস্ট শেয়ার করে দাও, ঠিক আছে? অনিয়মিত যারা আছো তারাও এইটা পড়তে পারবা। এখান থেকে যে মানে হচ্ছে অধ্যায়গুলো তোমার শর্ট সিলেবাসে ছিল, তুমি শুধু ওই অধ্যায়গুলোই পড়বা। কথা বুঝাতে পারছি? সুতরাং এটা অনিয়মিত নিয়মিত সবাই পড়তে পারবা। আর যারা পিডিএফটা পেতে চাও, আজকে হয়তো আমি 5টা অধ্যায়ের পিডিএফ দিব, মানে পুরো পিডিএফটা দিতে পারবো না, কাজ করতে হবে আরো। আগামীকালকে 5টা অধ্যায়ের পিডিএফ দিব। সুতরাং যারা পিডিএফটা চাও প্রত্যেকে লাইভটা শেয়ার করে দাও, প্রত্যেকে। স্যার ম্যানেজমেন্টের প্রথম পত্রের ক্লাস কবে দিবেন? ম্যানেজমেন্টের তো সময় আছে, আমরা ম্যানেজমেন্টের ক্লাস দিব, কিন্তু আপাতত মার্কেটিং যেহেতু পরীক্ষা, আমরা মার্কেটিংটার উপর একটু ফোকাস করি। সবাই প্লিজ লাইভটা শেয়ার করে দাও, সবাই সবাই সবাই। মার্কেটিং এর কিন্তু স্টুডেন্ট কম, তোমাদের যদি রেসপন্স কম থাকে তাহলে কিন্তু কালকে ক্লাস নেওয়া হবে না, ঠিক আছে? দেখো এমনিতে কিন্তু তোমাদের মার্কেটিং এর উপর অন্য প্ল্যাটফর্মও কিন্তু খুব বেশি ক্লাস নেয় না, কারণ এগুলোর রেসপন্স কম হয়। এই জন্য আমি প্রত্যেকে অনুরোধ করবো সবাই শেয়ার করে দাও, যেন মার্কেটিং এরও যে পোলাপানরাও যে একটি পড়াশোনা করে সেটাও আমাদেরকে জানাইতে হবে। এবং তোমাদের এই রেসপন্সের মাধ্যমে নতুন নতুন ছেলেমেয়েরা আমাদের এই ক্লাসগুলো করতে পারে আসলে। এবং আমার মধ্যে একটা মোটিভেশন কাজ করে, যে দেখো সারাদিন অফিস করে এসে প্রায় 2 থেকে 3 ঘন্টা আমি টেবিলে বসে তোমাদের জন্য এই 3-4টা চ্যাপ্টার এমসি গুলো রেডি করছি। যদি আগে থেকে কাজ করতেছি তো অফিস থেকে এসে টানা 3 ঘন্টা 4 ঘন্টা কাজ করছি। আজকে রাত এবং আগামীকালকে দিনের দুপুরে কাজ করে তোমাদের জন্য বাকি 5টা অধ্যায়ের এমসিকিউ রেডি করবো ইনশাল্লাহ। সর্বোচ্চ সংখ্যক কমন যেন থাকে। স্যার আমারও একই প্রশ্ন অনিয়মিতদের এমসিকিউ দিবেন? অনিয়মিতদের এমসিকিউ আমি তো বললাম, এখানে 10টা অধ্যায়ের এমসিকিউ আমি দিব। এই 10টা অধ্যায়ের মধ্যে তোমার যেগুলো তোমার সিলেবাস আছে তুমি শুধু ওই অধ্যায়গুলো পড়বা। আমি তো চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দেই, প্রথম অধ্যায় 50টা, দ্বিতীয় অধ্যায় 50টা। তাহলে তোমাদের যেই হচ্ছে চ্যাপ্টার গুলো আছে শুধু ওইগুলা পড়বা, ব্যাস, আর কিছু না, ঠিক আছে? সবাই একটু শেয়ার করে দে প্লিজ। 3টা শেয়ার দেন, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? আমরা আজকে মার্কেটিং এর স্টুডেন্ট কমপক্ষে আমরা 100 জন থাকবো আজকে লাইভ, ওকে? সো আমরা আজকের ক্লাসে কোন 3টা অধ্যায় পড়বো আমাদের একটু টার্গেট ফিক্স আপ করে ফেলতে হবে। এবং এই 3টা অধ্যায় থেকে তুমি সিকিউ এবং এমসিকিউ উভয় পাবা, ঠিক আছে? কি কি পড়বো আমরা একটু খেয়াল করি। আমরা পড়বো হচ্ছে প্রথম অধ্যায়টা। কি পড়বো? প্রথম অধ্যায় নাম কি? উৎপাদনটা আমরা পড়বো, ঠিক আছে? আমি পাশাপাশি তোমাকে সিকিউর জন্য কোন কোন অংশগুলো পড়তে হবে আমি সেটাও তোমাকে মেনশন করে দেবো, ওকে? তারপরে আমরা পড়বো হচ্ছে উৎপাদনের উপকরণ, ঠিক আছে? উৎপাদনের কি পড়বো? উৎপাদনের উপকরণ পড়বো। তারপরে আমরা আরেকটা চ্যাপ্টার পড়বো, সেটা হচ্ছে সামষ্টিক পর্যায়ে উৎপাদন। কি পড়বো? সামষ্টিক পর্যায়ে উৎপাদন। এটা গুরুত্বপূর্ণ। এবং এই 2টা অধ্যায়ের মধ্যে কিন্তু ম্যাথ আছে, এই ম্যাথ গুলা করে যাইতে হবে তোমাদেরকে, ওকে? আমি বলে দিব কোন কোন সূত্রগুলো ভালো করে তোমাদের পড়া প্রয়োজন, ঠিক আছে? ক্লাস শেষে অবশ্যই পিডিএফ দেবো, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানে আমি পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো। তাহলে চলো আর কথা না বাড়াই আমরা কাজ শুরু করি, ঠিক আছে? তোমরা যদি শেয়ার না করো, আজকের ক্লাস যদি 100 শেয়ার না হয়, তাহলে আজকে 5টা অধ্যায়ের পিডিএফ দিও তো, আর বাকি 5টা অধ্যায়ের পিডিএফ কিন্তু তোমরা পাইবে না, ওকে? দেখা যাক আজকে তোমরা কতটুকু শেয়ার দাও। আজকে আমরা কমপক্ষে 50টা শেয়ার চাই। আমি তোমাদের জন্য আলাদা করে স্লাইড বানাইতে পারি না, কারণ আমার হাতে সময় নাই। আমি যেহেতু চাকরির পাশাপাশি তোমাদের জন্য এগুলো করতে হয়, সেই জন্য পিডিএফটা থেকে তোমাদেরকে পড়াবো। এবং তোমাদের যে পিডিএফ দিব এখানে নিচে উত্তর থাকবে। আমি যে পিডিএফটা থেকে তোমাদের পড়াচ্ছি এখানে কিন্তু উত্তর নাই। আমি তোমাদেরকে পিডিএফটা যেখানে দিব এখানে সঠিক উত্তর থাকবে, টেনশন কিছু নেই, ওকে? সো এখানে খেয়াল করো ভাই, প্রথম অধ্যায় থেকে যখন তুমি পড়তে যাবা, তুমি সিকিউ পড়ো আর তুমি এমসিকিউ পড়ো, তোমাকে কিন্তু কয়েকটা জায়গায় গুরুত্ব সহকারে পড়তে হবে। কি কি? যেমন প্রথমে এই উৎপাদন কি তার ডেফিনেশন কিন্তু আমাকে খুব ভালোভাবে জানতে হবে। উৎপাদন মানে হচ্ছে কি? সৃষ্টি করা। উৎপাদন মানে হচ্ছে উপযোগ সৃষ্টি করা। উৎপাদন মানে কি? উৎপাদন মানে হচ্ছে উপযোগ সৃষ্টি করা, মনে রাখতে হবে। কি সৃষ্টি করা? উপযোগ সৃষ্টি করা। উৎপাদন মানে হচ্ছে উপযোগ সৃষ্টি করা। উৎপাদন মানে হচ্ছে উপযোগ সৃষ্টি, ঠিক আছে? তাহলে এই উপযোগটা কি? উপযোগটা হচ্ছে মানুষের অভাব পূরণ করার ক্ষমতা। কি? মানুষের অভাব পূরণ করার ক্ষমতা, মনে রাখতে হবে। এগুলো সিকিউ এমসিকিউ উভয় জায়গায় কাজে লাগবে। পূরণ করার ক্ষমতা, ঠিক আছে? এই 2টা সংজ্ঞা থেকে একটা সংজ্ঞা এমসিকিউ তো আসবেই, তোমার সিকিউ তো কমন থাকবে, ওকে?
এটা এমসিকিউ এবং সিকিউ দুই জায়গায় কমন থাকবে। উৎপাদনের ডেফিনেশন জেনে নিলাম আমরা, আর হচ্ছে উপযোগের ডেফিনেশনটা আমরা জেনে নিলাম। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে উপযোগ সৃষ্টি করা মানে স্বভাব পূরণ করার ক্ষমতা কে উপযোগ বলে। ঠিক আছে, উপযোগটা কেবল একই ফলে ঘুরে ফিরে হবে। তাহলে উপযোগ সৃষ্টি করাই কি? 1 নম্বর প্রশ্ন উত্তর খেয়াল করো। উপযোগ সৃষ্টি করাই কি? উপযোগ সৃষ্টি করা হচ্ছে উৎপাদন। ঠিক আছে, এবং উৎপাদনের মাধ্যমে উপযোগের মানে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয় সেটা যদি পরীক্ষা আসে, এটা হচ্ছে রূপগত। কি গত? রূপগত উপযোগ সৃষ্টি হয়। উৎপাদনের মাধ্যমে পণ্যের কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? উৎপাদনের মাধ্যমে পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি হয়। উৎপাদনের মাধ্যমে পণ্যের কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? রূপগত। প্রত্যেকটা অংশ 1-এর 5 অধ্যায় রাখেন স্যার। ওকে, সব রাখবো, সমস্যা নেই। আমরা আমরা একটু নোট ডাউন করবো, কেমন? একটু নোট ডাউন করতে হবে এবং পাশাপাশি এই জিনিসগুলো লিখে ফেলতে হবে। ঠিক আছে, এখন উপযোগের প্রকারভেদ থেকে প্রশ্ন আসবে, আমরা সামনে আলোচনা করব। উপযোগের প্রকারভেদ সৃজনশীল, এই প্রথম অধ্যায় থেকে যদি তোমার সৃজনশীল তুমি কমন পাইতে চাও তাহলে অবশ্যই উপযোগের প্রকারভেদ পড়বা, ফরজ। উপযোগের প্রকারভেদ থেকেই তোমার কি আসবে? সিকিউ প্রশ্ন আসবে। কথা কি ক্লিয়ার? গ আর গ, এই গ আর গ তোমার কভার করবে হচ্ছে উপযোগের প্রকারভেদ, মাস্ট। এটা তোমাকে মনে রাখতেই হবে। ক্লিয়ার? ওকে, 2 নম্বর প্রশ্ন, উৎপাদনের প্রধান চালিকা শক্তি কোনটি? উৎপাদনের প্রধান চালিকা শক্তি কোনটি? তোমাদেরকে কিন্তু একটু উত্তর করতে হবে, শুধু যে আমি বলে দিব আমি বলবো তা না, তোমাদের নিজেদের একটু উত্তর করার চেষ্টা করতে হবে। কারণ ইতিমধ্যে প্রথম অধ্যায় পড়ো নাই এমন কোন স্টুডেন্ট নিশ্চয়ই এখানে নাই, সবাই প্রথম অধ্যায় পড়ে ফেলছো, তাই না? দ্রুত বলো কি হবে? আমরা উভয় পক্ষই পড়াশোনা করবো নাকি? শুধু আমি একা পড়াবো না, তোমরাও উত্তর করবা। এই প্রশ্নটার কি হবে সঠিক উত্তর? সি হবে। সবাই 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 সত্যগত উপযোগ একটু ক্লিয়ার করে দিবেন। হ্যাঁ হ্যাঁ, আমি সত্য উপযোগগুলো আমি পড়বো, উপযোগগুলো আমি পড়াবো, তোমরা একটু ধৈর্য ধরো, উপযোগগুলো আমি অবশ্যই পড়াবো। ঠিক আছে, এই সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে? তোমরা কি সাউন্ডটা শুনতে পাচ্ছ? আচ্ছা, এখানে এতক্ষণ ধরে তোমরা যে উত্তর দিলা সবাই আসলে ভুল উত্তর দিছো। উৎপাদনের প্রধান চালিকা শক্তি বলা হয় আসলে কাকে? সংগঠনকে। উৎপাদনের প্রধান চালিকা শক্তি বলা হয় কাকে? উৎপাদনের প্রধান চালিকা শক্তি বলা হয় কাকে? সংগঠনকে। ঠিক আছে, সংগঠনটা কেন? কারণ এই সংগঠনের মাধ্যমে এই ভূমি, শ্রম, মূলধন, এই তিনটাকে কি করা হয়? এই তিনটাকে একত্র করে প্রতিষ্ঠানের উৎপাদন কার্য বলো, প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হয়। তাহলে মূল কাজটা করে কে? মূল কাজটা করা হয় সংগঠনের মাধ্যমে। তাহলে এটা হচ্ছে কি? প্রধান চালিকা শক্তি। ক্লিয়ার? 3 নম্বর প্রশ্নে আসি। 3 নম্বর প্রশ্নে বলছে কোনটি উপযোগ সৃষ্টির মাধ্যমে। এখন এই যে একটা জিনিস বলছিলাম না তোমাদেরকে, যে উপযোগের প্রকারভেদ তুমি পড়বা, তাহলে পরীক্ষা প্রশ্ন আসতে পারে উপযোগ কত প্রকার। প্রশ্ন আসতে পারে কি উপযোগ কত প্রকার, উপযোগ হবে কত প্রকার, উপযোগ হবে 5 প্রকার। উপযোগ কয় প্রকার? 5 প্রকার। কি কি বলো? রূপগত, স্থানগত, কালগত, তার ধরো এখানে 3টে আছে, তাহলে 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে সত্যগত। কি? সত্যগত বা মালিকানাগত। ঠিক আছে, সত্যগত বা মালিকানাগত। আর হচ্ছে কি? সেবাগত, যেটা তোমাদের বইতে সাধারণত আছে। ঠিক আছে, সেবাগত। ঠিক আছে,
তো এই রূপগত উপযোগ সৃষ্টি হয় কিসের মাধ্যমে? রূপগত উপযোগ সৃষ্টি হয় উৎপাদনের মাধ্যমে। কার মাধ্যমে? উৎপাদনের মাধ্যমে আমরা পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি করি। কিসের মাধ্যমে? উৎপাদনের মাধ্যমে পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি হয়। স্থানগত উপযোগ সৃষ্টি হয় কিসের মাধ্যমে? পরিবহনের মাধ্যমে। কালগত উপযোগ সৃষ্টি হয় কিসের মাধ্যমে? কালগত বা সময়গত গুদামজাতকরণের মাধ্যমে। একজন প্রশ্ন করছে ভাই সত্যগত বা মালিকানাগত উপযুক্ত সৃষ্টি কিসের মাধ্যমে? এটা সৃষ্টি হয় পণ্য বিনিময়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? বিনিময়। ঠিক আছে, পণ্য বিনিময় অর্থাৎ ক্রয় বিক্রয়ের মাধ্যমে তুমি বলতে পারো। কিসের মাধ্যমে? ক্রয় বিক্রির মাধ্যমে। ধরো তোমার কাছে একটা ফোন আছে, ঠিক আছে, এই ফোনটা তোমার, ওটাকে আমি কি করলাম, তোমার থেকে আমি 20,000 টাকা দিয়ে কিনে নিলাম। তাহলে এই যে 20,000 টাকা দিয়ে তোমার কাছ থেকে আমি কিনে নিলাম, তুমি বিক্রি করলা, তাহলে এই পণ্যের মালিকানা এখন কি আর মোবাইলটার মালিকানা কি তোমার আছে নাকি আমার হয়ে গেছে? তাহলে মালিকানাগত উপযোগ সৃষ্টি হচ্ছে না যখন আমি পণ্যটা ক্রয় বিক্রয় করতেছি। তাহলে এটা হচ্ছে মালিকানাগত। আর সেবাগত কি? সেবাগত উপযোগ কোনগুলা? যেগুলো হচ্ছে মানে হচ্ছে পণ্য না সেবা, মানে সেবা দেওয়া হয়। কি দেওয়া হয়? সেবা দেওয়া হয়। যেমন হচ্ছে ডাক্তারি, মানে ডাক্তারি, উকালতি সহ অন্যান্য বিষয়গুলা। তবে এই সেবাগত উপযোগ পর থেকে একটা জিনিসের সাথে মনে রাখতে হবে, প্রত্যক্ষ সেবা সম্পর্কে তোমরা জানো কিনা? প্রত্যক্ষ সেবা থেকে কিন্তু উদাহরণ থেকে প্রশ্ন আসতে পারে। প্রত্যক্ষ সেবা হচ্ছে কি, যে যে সেবা দেয় আর যে সেবা নেয় তার মাঝখানে আর কোনো ইন্টারমিডিয়েট থাকে না, মানে কোনো মধ্যস্থতা থাকে না। যেমন ধরো ডাক্তারি, উকালতি, তারপরে ধরো হচ্ছে শিক্ষকতা, তারপরে ধরো হচ্ছে তুমি কি সেলুন, বিউটি পার্লার, এগুলাকে প্রত্যক্ষ সেবার উদাহরণ বলা হয়। পরীক্ষা প্রশ্ন আসতে পারে প্রত্যক্ষ সেবার উদাহরণ কোনটা। কথা কি বোঝা গেছে? প্রত্যক্ষ সেবার উদাহরণ পিডিএফ তো অবশ্যই দিব। পিডিএফ তাহলে কাজের জন্য বানাইছি, ঠিক আছে। তাহলে এবার আসো হচ্ছে 4 নম্বর প্রশ্ন দেখো, প্রকৃতি প্রদত্ত সম্পদকে মানুষের ব্যবহার উপযোগী করে তোলার নামই হচ্ছে কি? প্রকৃতি থেকে কোনো সম্পদ পাইলে সেটাকে মানুষের ব্যবহার করে উপযোগীর নাম হচ্ছে কি? উৎপাদন। সেটার নাম হচ্ছে কি? উৎপাদন। এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বোর্ডে আসছে, বহুবার করে আসছে। উৎপাদনের অন্যতম উপাদান কোনটা? উৎপাদনের অন্যতম উপাদান কোনটা? কোশ্চেন নাম্বার 5। উৎপাদনের অন্যতম উপাদান কোনটা? এইগুলা ঘুরে ফিরে বারবার এই প্রশ্নগুলো আছে। আমি 5টাই যে বলছি এরকম না, 5টা আছে, কারো বইতে 6টাও আছে, কিন্তু খালেকুজ্জামান স্যারের বইতে 5টাই দেওয়া আছে, ঠিক আছে। খালেকুজ্জামান স্যারের বইটাকে স্ট্যান্ডার্ড, মানে মোটামুটি স্ট্যান্ডার্ড ধরা হয়, এবং এই বইতে 5টাই দেওয়া আছে, ঠিক আছে। এখানে সবগুলাই, মানে উপাদান তো আলটিমেটলি সবগুলাই, ঠিক আছে, সবগুলো। যে উপযোগের মাধ্যমে পণ্যের রূপ পরিবর্তন করা হয়, কিসের মাধ্যমে? রূপের পরিবর্তন করা হয়, সেটা তো রূপগত বলাই আছে, আর কিছু নাই। পরিবহনের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। যেগুলো সহজ, এগুলো আমরা দ্রুত যাব। আর প্রত্যেকটা প্রশ্ন দেখা মাত্রই তোমরা উত্তর করার চেষ্টা করবা। যেমন মৃদুল করতেছে, ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন তোমার সামনে আসতেছে, তুমি সাথে সাথে উত্তর করবা। 8 নম্বর প্রশ্ন উত্তর কি আছে? গুদামজাতকরণের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? সময়গত বা কালগত। সময়গত বা কি? সময়গত বা কালগত উপযোগ সৃষ্টি হয়। কিসের মাধ্যমে? সময়গত বা কালগত উপযোগ সৃষ্টি হয়। ভূমির শ্রম মূলধন সংগঠন হলো উৎপাদনের কি? উৎপাদনের উপাদান, তাই তো, উপকরণ বা উপাদান। যাই হোক, যদি উপাদান আর উপকরণের মধ্যে পার্থক্য আছে, বাট এখানে আমরা কোনো পার্থক্য করতে যাচ্ছি না। কোনটি উৎপাদন প্রক্রিয়ার ফলাফল? কোনটি উৎপাদন প্রক্রিয়ার ফলাফল? মানে উৎপাদন প্রক্রিয়া মানে একটা প্রসেস, এর মাধ্যমে আমরা একটা কিছু পাই, সেটা হচ্ছে কি? এটা হচ্ছে আউটপুট পাই। আউটপুট মানে কি? তৈরি পণ্য, তাই তো, মানে তৈরি পণ্য বা উৎপাদিত পণ্য। আউটপুট মানে কি? তৈরি পণ্য বা উৎপাদিত পণ্য। ক্লিয়ার? আমরা একটু দ্রুত যাব, কারণ আমাদের যেহেতু অনেকগুলো প্রশ্নের সমাধান করতে হবে, তাই না? এই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এইটা থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। উৎপাদনের প্রধান উপাদান কয়টি? এই প্রশ্ন তো পরীক্ষা আসবে। একটা হচ্ছে মানে হচ্ছে উৎপাদনের প্রধান উপাদান কয়টি, অলরেডি এটা আমরা সবাই জানি। স্যার আমার খালেকুজ্জামান স্যারের বই, হ্যাঁ, ওকে। এটা কি হবে বলো? এটা কি হবে? এটা সঠিক উত্তর কি হবে? 11 নম্বর প্রশ্ন উত্তর কি হবে? 11। এখানে তো অবভিয়াসলি 4টা না, ভূমি শ্রম মূলধন সংগঠন। এর পরের অধ্যায়টার নাম হচ্ছে উৎপাদনের উপকরণ। এখানে আরেকটা জিনিস একটু তোমাকে বলে রাখি, যে এটা আছে উৎপাদনের প্রধান উপাদান। আবার আসতে পারে উৎপাদনের খাত কয়টা, কে বলতে পারবা? উৎপাদনের খাত কয়টা? উৎপাদনের খাত কয়টি? উৎপাদনের খাত কয়টি? একটা জিনিস খেয়াল রাখবা, কিছু প্রশ্ন দেখবা ইসে নাই, কিছু প্রশ্ন হচ্ছে পিডিএফ এ থাকবে না, যেগুলো আমি ক্লাসে আলোচনা করি ওগুলোতে কিন্তু প্রশ্ন আসে। যেমন এখানে বলতেছে উৎপাদনের উপাদান কয়টা বা উপকরণ কয়টা? 4টা। কিন্তু এখানে বললাম যে উৎপাদনের খাত কয়টা? উৎপাদনের খাত হচ্ছে ভাই কয়টা বলো তো? 3টা। কি?
কৃষি, কৃষিখাত, কৃষি সেবা, কৃষি সেবা শিল্প, কৃষি সেবা শিল্প, কৃষি সেবা শিল্প। ঠিক আছে, উৎপাদনের খাত কটা পেলাম? তিনটা, কৃষি সেবা শিল্প। আমি ক্লাসে শেষ করে বন্ধু ওকে। তাহলে কি বললাম খেয়াল করে দেখো, উৎপাদনের খাত গেলাম। আচ্ছা, উৎপাদনের কোনটি উপকরণ নয়, এটা যদি খেয়াল করো 12 নম্বর প্রশ্ন। এটা তো নরমালি ভূমি শ্রম মূলধন সংগঠন বলা হচ্ছে। উৎপাদনের উপকরণ যে চারটা সেগুলো কি? ভূমি শ্রম মূলধন সংগঠন। উৎপাদনের চারটা উপকরণ নাম কি? ভূমি শ্রম মূলধন আর সংগঠন। তাহলে 12 নম্বর প্রশ্ন উত্তর কি হবে? কোনটি উৎপাদনের উপকরণ নয়? তাহলে এটাতেও সহজ প্রশ্ন। উৎপাদনের উপকরণ নয় কোনটা? বিক্রয় হচ্ছে উৎপাদনের উপকরণ নয়। বিক্রয় কি নয়? উৎপাদনের উপকরণ নয়। বিক্রয় কি নয়? উৎপাদনের উপকরণ নয়। ওকে। আচ্ছা, তাহলে 13 নম্বর প্রশ্ন উত্তর কি হবে ভাই বলো তো? 13 নম্বর প্রশ্ন উত্তর কি হবে? মানুষের অভাব পূরণ করার ক্ষমতাকে কি বলে? একেবারে শুরুতে এটা আমি আলোচনা করছি। মানুষের অভাব পূরণ করার ক্ষমতাকে কি বলে? প্রত্যেকে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন উত্তর করার চেষ্টা করো। আমরা কিন্তু গুরুত্বপূর্ণ সব প্রশ্নগুলো কিন্তু সমাধান করার চেষ্টা করব। হ্যাঁ বল। না, এখন তো আর পাঠানোর সুযোগ নেই, আমি তো ক্লাসে মোবাইল দিয়ে ক্লাস নিচ্ছি। আমি সুলতান মোবাইলে পাঠিয়ে দেবো না। ঠিক আছে, ওকে। সরি, একটা ফোন আসছিল, গুরুত্বপূর্ণ একটা ফোন অ্যাটেন্ড করতে হয়েছে। ওকে, তাহলে এটা হচ্ছে বিক্রয় মানুষের অভাব পূরণ করার ক্ষমতাকে বলা হচ্ছে উপযোগ। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভাই। এই প্রশ্ন কিন্তু তুমি কমন পাইবা। ঠিক আছে, এই প্রশ্ন কিন্তু তুমি কমন পাইবা। 14 নম্বর প্রশ্নে চলে আসো। 14 কি বলছে? আধুনিক উৎপাদন ব্যবস্থাপনা কোনটি অপরিহার্য? এখানে একটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে। বলা হচ্ছে আধুনিক উৎপাদন ব্যবস্থায় কোনটি অপরিহার্য, মানে না হইলেই নয়, মানে কোনটা লাগবে বাধ্যতামূলক। সেটা কি? সেটা কি বলতো? সেটা হচ্ছে প্রযুক্তি। সেটা কি? সেটা হচ্ছে প্রযুক্তি লাগবে। কি লাগবে? আধুনিকতার ছোঁয়া আনতে গেলে অবশ্যই কি লাগবে? প্রযুক্তি লাগবে। ব্যবসা বা উৎপাদনের প্রাণ বলা হয় কোনটিকে বলো? ব্যবসা বা উৎপাদনের প্রাণ বলা হয় কোনটিকে? ব্যবসা বা উৎপাদনের প্রাণ বলা হয় কোনটিকে? 15 নম্বর প্রশ্ন উত্তর কি হবে? 15। যারা স্টিল একটা শেয়ার করে না সবাই শেয়ার করে দাও। এটা কিন্তু একটা এক্সামের মতো হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা কিন্তু একটা প্রশ্নের পাশাপাশি আমরা কিন্তু অন্যান্য প্রশ্নগুলো আলোচনা করি। ঠিক আছে, কি হবে? ওই যে প্রধান চালিকা শক্তি বলছি, এটাই। সংগঠন আর না থাকলে, বাদ বাকি সব থাকলে কোনো লাভ নাই। আলটিমেটলি ব্যবসা তোমার চলবে না যদি ভালো সংগঠক না হও। তোমার আন্ডারে যারা কাজ করে তাদেরকে তুমি কন্ট্রোল করতে পারবে না। সঠিক সময়ে পণ্য সরবরাহের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? সঠিক সময়ে পণ্য সরবরাহের মাধ্যমে কোন ধরনের মানে হচ্ছে উপযোগ সৃষ্টি হয়? সময়ের কথা বলা আছে। কোন সময়ে? সময় সময় সময়গত বা কালগত, অর্থাৎ গুদামজাতকরণের মাধ্যমে। পণ্যের মালিকানা হস্তান্তরের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? পণ্যের মালিকানা হস্তান্তর। এই যে মালিকানা হস্তান্তর করা হয় কিসের মাধ্যমে? মানে এটা জ্ঞানগত বা সত্যগত, সরি এটা সত্যগত উপযোগ সৃষ্টি কিসের মাধ্যমে? সত্যগত উপযোগ সৃষ্টি হয় এই মালিকানা হস্তান্তরের মাধ্যমে। ওকে, নিচের কোনটি উৎপাদনের আউটপুট? আউটপুট বুঝো তো? ধরো ইনপুট হিসেবে তুমি কি দাও? ভূমি শ্রম মূলধন সংগঠন এগুলা দাও, মানে জাস্ট বোঝানোর সুবিধার্থে। এগুলা দিলে তো তোমার একটা পণ্য তৈরি হয়, এটাকে আমরা বলতেছি আউটপুট। ইনপুট দিলে তো একটা আউটপুট পাওয়া যায়। তাহলে এখানে এই যে দেখো, শ্রম, মূলধন, ভূমি, এই তিনটা হচ্ছে আমার কি? ইনপুট। এই তিনটা হচ্ছে কি? এই তিনটা হচ্ছে ইনপুট। তাহলে আউটপুট কোনটা? আউটপুটটা হচ্ছে পণ্য। পণ্য হচ্ছে কি আমার আউটপুট, বাকি সব হচ্ছে কি? ইনপুট। ঠিক আছে, কথা কি বুঝাইতে পারছি? পিডিএফ দিব ভাই, পিডিএফ নিয়ে চিন্তা করো না। পিডিএফ তোমাদের জন্য বানাইছি, পিডিএফ তোমাদেরকে দিব। পিডিএফ তোমাদের জন্য বানাইছি, পিডিএফ তো অবশ্যই দিব। আজকে 5টা চ্যাপ্টারের পিডিএফ দিব ইনশাল্লাহ। 5টা, কালকে 5টা, আরো 5টা বানাইতে হবে। ওকে, 19 নাম্বার প্রশ্ন 5টা পড়ে শেষ করে ফেলবা। 50টা করে দিব, 250 এমসিকিউ কালকের মধ্যে শেষ করবা। কালকে বাকি 50টা, মানে বাকি 250। কোনটি ছাড়া উৎপাদন কি করা সম্ভব নয়? কল্পনা করা সম্ভব নয়। কোনটি ব্যতীত উৎপাদন মানে চিন্তা করাই সম্ভব না? কোনটা? ওই ঘুরে ফিরে আমাদেরকে ওই জায়গাটার মধ্যে যেতে হবে। ওই জায়গাটার মধ্যে যেতে হবে যে সংগঠন। ঠিক আছে,
সংগঠন। উৎপাদনের মাধ্যমে মূলত কি সৃষ্টি হয়? উৎপাদনের মাধ্যমে কি সৃষ্টি হয়? মুনাফা, চাহিদা, সম্পদ নাকি উপযোগ সৃষ্টি হয়? উপযোগ সৃষ্টি হয়। কোনটি প্রাকৃতিক উপাদান? কোনটি প্রাকৃতিক উপাদান? মানে এখানে তো অনেকগুলো আছে, যে উৎপাদনের তো উপকরণ আছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তার মধ্যে প্রকৃতির দান কোনটা বলো তো? প্রকৃতির দান হচ্ছে কোনটা? ভূমি। ভূমিকে কি বলা হচ্ছে? প্রাকৃতিক উপাদান। ভূমিকে কি বলা হচ্ছে? প্রাকৃতিক উপাদান। তোমরা কিন্তু শেয়ার করতেছো না, শেয়ার না করলে কিন্তু হবে না, সবাইকে শেয়ার করে দিতে হবে, সবাইকে শেয়ার করে দিতে হবে। তাহলে প্রথম অধ্যায় থেকে সিকিউর জন্য দুইটা জায়গা ভালো করে পড়বা। কি কি পড়বা? প্রথম পর্ব হচ্ছে উপযোগের প্রকারভেদ, দ্বিতীয় হচ্ছে উৎপাদনশীলতার ম্যাথ গুলো ভালো করে করবা। এই দুইটা জায়গা পড়ে গেলে ভালো করে তুমি সিকিউর মানে গ আর গ কমন পাই যাবা। কি কি বললাম বলো? এটা হচ্ছে উপযোগের প্রকারভেদ, আর হচ্ছে উৎপাদনশীলতার যে ম্যাথ গুলো, আমি সবার শেষে ম্যাথ গুলো আছে, আমি সূত্রগুলো দেখাই দিব। খালিদুজ্জামান স্যারের বই সুন্দর করে ম্যাথ গুলো দেওয়া আছে, যে কেউ একজন স্টুডেন্ট যদি স্বাভাবিকভাবে এগুলা রিডিং করলো, সে বুঝতে পারবে যে এগুলা কি, এত জটিল কোনো ম্যাথ না। ওকে, আচ্ছা, কত নম্বর প্রশ্ন? 22 নম্বর প্রশ্ন। বিপণনের কোন কাজটি উৎপাদনের সাথে সরাসরি জড়িত? বিপণনের কোন কাজটি উৎপাদনের সাথে সরাসরি জড়িত? 22 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? 22। বিপণনের কোন কাজটি উৎপাদনের সাথে সরাসরি জড়িত? এখানে আমাদেরকে প্রমিতকরণ আর পর্যায়িতকরণ কি করতে হবে? উত্তর করতে হবে। প্রমিতকরণ মানে কি আর পর্যায়িতকরণ মানে কি? প্রমিতকরণ মানে হচ্ছে পণ্যের মান নির্ধারণ। প্রমিতকরণ মানে কি? পণ্যের মান নির্ধারণ। আর পর্যায়িতকরণ মানে কি? ওই মান অনুযায়ী শ্রেণী বিন্যাস করে। মনে থাকবে, প্রমিতকরণ মানে পণ্যের মান নির্ধারণ, পর্যায়িতকরণ মানে ওই মান অনুযায়ী পণ্যগুলোকে শ্রেণী বিন্যাস করে। মনে রাখবা। 23 নম্বর প্রশ্ন আসো। পণ্য উৎপাদন ও বন্টনের সমন্বয় করে কে? পণ্য উৎপাদন এবং বন্টনের এর মাঝখানে সমন্বয় করে কে? উৎপাদনকারী তো করে না নিশ্চয়ই, সরকার করে নাকি ভোক্তা করে নাকি কে করে? সংগঠকরা করে। কোনটা করে? কে করে বলো? অবশ্যই সংগঠক। এখানে সংগঠক বলতে বেসিক্যালি কাদেরকে বুঝাইছে? মধ্যস্থ ব্যবসায়ী যারা আছে না, এই মধ্যস্থ ব্যবসায়ীদেরকে আসলে এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, উৎপাদনের ইনপুট কোনটি? ইনপুট মানে কি মনে বলতো? ওই যে উপকরণ বা উপাদানের কথা বলা হয়েছিল না, এরাই হচ্ছে ইনপুট। ঠিক আছে, উপাদান, এরাই হচ্ছে কি ইনপুট। তাহলে এখানে উত্তর কি হবে? মানে এখানে ইনপুট হিসেবে কি আছে? ইনপুট হিসেবে আছে হচ্ছে কাঁচামাল, র মেটেরিয়াল। কি আছে? কাঁচামাল হিসাবে, মানে কাঁচামাল এখানে র মেটেরিয়াল হিসেবে আছে। ওকে, ডান। তারপরে আসে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 25। কোনটি উৎপাদনের উপাদান অন্তর্ভুক্ত নয়? এগুলা দেখো, এগুলা পরের চ্যাপ্টারের কিন্তু প্রথম চ্যাপ্টারে কিন্তু এগুলো সমান গুরুত্বপূর্ণ। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন আছে, কিন্তু চাহিদা আসলে আমাদের এই এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না। উৎপাদনের একটি রূপগত উপযোগের উদাহরণ হলো এই যে, এটা একটু তোমরা বলো তো। এই টাইপের এমসিকিউ আসতে পারে, যেমন ধরো হচ্ছে কি বলে, সুতা থেকে কাপড় তৈরি। কি তৈরি? সুতা থেকে কাপড় তৈরি। এর ফলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হবে? এর ফলে রূপগত উপযোগের সৃষ্টি হবে, তাই না? সুতা থেকে কাপড় বানাইছো, রূপের পরিবর্তন করে ফেলছো, তাহলে এটা উদাহরণ দিয়ে দিয়ে কিন্তু উপযোগের কি আসতে পারে? যেমন ধরো হচ্ছে মিস্টার রহিম রাজশাহী থেকে আমাইনা ঢাকা বিক্রি করে, এর ফলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে? এর ফলে হচ্ছে স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে। এইভাবে আমাদেরকে উদাহরণ দিয়ে দিয়ে কিন্তু কি বলতে পারে, কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে সেটা কিন্তু আমাদের কাছে জানতে চাইতে পারে। তাহলে কোথায় রূপ আছে? আম পরিবহন, পণ্য বিক্রয়, দান মজুদ, নাকি হচ্ছে কার থেকে চেয়ার তৈরি? আসলে কার থেকে যখন আমি চেয়ার তৈরি করলাম, তখন এটা রূপের পরিবর্তন হয়ে গেল, স্ট্রাকচারাল চেঞ্জ হইলো, তাই না? এই জন্য এটাকে রূপগত উপযোগ সৃষ্টি হচ্ছে বলা যাবে। ঠিক আছে, আধুনিক যুগে উৎপাদনের পরিধি কিসের সাথে যুক্ত? আধুনিক যুগে উৎপাদনের পরিধি কিসের সাথে যুক্ত? একটু সবাই, যখনই তোমার সামনে একটা প্রশ্ন আসবে দ্রুত উত্তর করার চেষ্টা করবা। যারা স্টিল লাইভটা শেয়ার করে নাই, প্লিজ সবাই শেয়ার করে দাও। যারা লাইভটা এখনো শেয়ার করো নাই, যারা লাইভটা এখনো শেয়ার করো নাই, সবাই শেয়ার করে দাও। হ্যাঁ, এখানে সবগুলো এই টাইপের প্রশ্নগুলোতে একটু কি হইতে হবে, একটু যদি তুমি একটু চালাক হও, তাইলেই তুমি এই টাইপের প্রশ্নগুলো অ্যান্সার করতে পারো। এগুলো সবই পজিটিভ উত্তর। পজিটিভ উত্তর হলে ম্যাক্সিমাম সময় সবগুলাই হয় অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, এই প্রশ্ন ঘুরে ফিরে কতবার আসছে দেখো। কোনটি উৎপাদনের চালিকা শক্তি? কোনটি উৎপাদনের চালিকা শক্তি? এটা অবশ্যই আমরা কি বলছি? সংগঠন। এবার চলে আসছে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ জায়গায়, উৎপাদনশীলতা। আমরা তোমাকে একটু শর্টকাটে এই দুইটা বিষয়ের মধ্যে আমি একটু তোমাকে একটা পার্থক্য বোঝাই। উৎপাদন আর উৎপাদনশীলতার মধ্যে পার্থক্য কোন জায়গায় খেয়াল করো। উৎপাদন মানে হচ্ছে তুমি কোনো একটা কিছু, মানে কোনো কিছু রূপ সৃষ্টি করলা বা তৈরি করলা, তাই তো? আচ্ছা, আর উৎপাদনশীলতা মানে হচ্ছে এই যে উৎপাদনটা তুমি করতেছো, সেটা কতটুকু কম খরচে তুমি করতে পারলা। মানে ধরো হচ্ছে কেউ 5 ঘন্টা পড়ে, ঠিক আছে, কেউ 5 ঘন্টা পরে ক্লাসের
আছে ধরো হচ্ছে মানে সাপোজ ফার্স্ট বয়, ঠিক আছে, আর 15 ঘন্টা পরে কেউ একজন ক্লাসের সে হচ্ছে ধরো 10th তার পজিশন, তাহলে বলো কার উৎপাদনশীলতা বেশি? মানে দুইজনেই তো পড়তেছে, এখন দুইজনেই পড়তেছে, উৎপাদন দেখো, এর উৎপাদন হচ্ছে কি, এর উৎপাদন হচ্ছে 5 ঘন্টা, এর উৎপাদন হচ্ছে 15 ঘন্টা, কিন্তু আলটিমেটলি উৎপাদনশীলতা কার বেশি? কার এই পড়াশোনাটা বেশি ইফেক্টিভ, কম এফোর্ট দিয়ে বেশি রেজাল্ট। মানে এটা সহজে বুঝাইতেছে যে উৎপাদন মানে হচ্ছে তৈরি করে বা সৃষ্টি করা, কিন্তু সেই সৃষ্টিটা অধিকতর দক্ষতার সাথে করা, এটা হচ্ছে কম খরচে করা, কোয়ালিটি ঠিক রেখে কম খরচে আগের তুলনায় বেশি উৎপাদন করাটাকে বলা হচ্ছে কি উৎপাদনশীলতা। এখন একটা জিনিস তুমি খেয়াল করো, এই যে উৎপাদন করতেছো, এই উৎপাদনের সাথে কিন্তু মূল্যের সম্পর্ক খুবই কম। যেমন ধরো ওই যে বললাম, একই পরিমাণ কাঁচামাল দিয়ে কেউ একজন 10টা পণ্য উৎপাদন করতে পারে, কিন্তু একই পরিমাণ কাঁচামাল দিয়ে তুমি ধরো 15টা পণ্য উৎপাদন করতে পারো। সাপোজ খেয়াল করো, ধরো কেউ 100 টাকার কাঁচামাল ব্যবহার করে 10টা পণ্য উৎপাদন করে, তাহলে এক একটা পণ্যের দাম কত করে? 10 টাকা। কেউ যদি এই 100 টাকার পণ্য ব্যবহার করে যদি 15টা কলম উৎপাদন করতে পারে, তার ধরো শ্রমিকরা হচ্ছে স্কিল, তার মেশিন ভালো, তার র মেটেরিয়ালও ভালো, সো খরচ দেখা যাবে যে অটোমেটিক্যালি 2 থেকে 3 টাকা কমে গেছে। তাহলে মূল্যের সম্পর্ক প্রত্যক্ষভাবে কার সাথে সম্পৃক্ত? উৎপাদনশীলতার সাথে। এবং বলো মুনাফার সম্পর্ক কার সাথে? যখন তুমি দেখবা উৎপাদনশীলতা থাকা মানে তুমি অন্যের তুলনায় এই কাজটা ভালোভাবে করতে পারতেছো, অর্থাৎ তোমার দেখবা উৎপাদন খরচ কম হবে। উৎপাদন খরচ কি হবে? কম হবে। যখন উৎপাদন খরচ কম হবে, অন্যের তুলনায় তোমার উৎপাদন ব্যয় কম হবে। তাইলে অন্যের তুলনায় যদি তোমার উৎপাদন ব্যয় কম হয়, তুমি এই পণ্যটা অন্যের তুলনায় কম মূল্যে বাজারে বিক্রি করতে পারবা, তাহলে তোমার পণ্য বেশি বেশি বিক্রি হবে, তুমি অবভিয়াসলি মুনাফার পরিমাণটাও বেশি করতে পারবা। কথা কি বুঝতে পারছি? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো উৎপাদনের উৎপাদনশীলতার বিষয়টা মনে রাখতে হবে। আর বেসিক্যালি উৎপাদনশীলতা মানে হচ্ছে আউটপুট, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, আউটপুট ডিভাইড বাই কি? ইনপুট। অর্থাৎ আমি কতটুকু ইনপুট দিয়ে কি পরিমাণ আউটপুট নিয়ে আসলাম। সোজা কথা, আমি কম ইনপুট দিব, আউটপুট আসবে বেশি, রেজাল্ট। ওই যে 5 ঘন্টা পরে ফার্স্ট বয়, 15 ঘন্টা পরে 10 নাম্বার, এটাকে উৎপাদনশীলতা বলে না। 5 ঘন্টা পরে ফার্স্ট বয়, এটা হচ্ছে কি? উৎপাদনশীলতা। তার মানে ইনপুট, আউটপুট ডিভাইড বাই ইনপুট, অর্থাৎ উৎপাদনের মূল্য ডিভাইড বাই উৎপাদনে ব্যবহৃত উপাদানের মূল্য। কথা কি ক্লিয়ার? আউটপুট, এই সূত্র কিন্তু পরীক্ষা আসবে, এই উৎপাদনশীলতার সূত্র কিন্তু পরীক্ষা এমসিকিউতে আসবে। ক্লিয়ার? কথাকে বুঝাইতে পারছি যে উৎপাদনের মূল্য, আউটপুট মানে কি? উৎপাদিত পণ্যের মূল্য, যে পণ্যগুলো তুমি উৎপাদন করছো ওগুলো হচ্ছে তোমার আউটপুট। আর এই উৎপাদন করতে গিয়ে, এই পণ্যগুলো উৎপাদন করতে গিয়ে যে ইনপুট গুলো তুমি ইউজ করছো, কাঁচামাল, শ্রম, যন্ত্র, এগুলা হচ্ছে ইনপুট। তো এই দুইটার আনুপাতিক হারকে বলা হচ্ছে কি? উৎপাদনশীলতা। মনে থাকবে, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পিডিএফটা কি ক্লাসের মাঝখানে দিয়ে দিব? কথা কি বুঝাতে পারছি? তাহলে উৎপাদনশীলতা, উৎপাদনশীলতা বাড়ানোর উপায় কি? আমাকে উৎপাদনশীলতা বাড়াইতে হলে কি করতে হবে? আমার অবভিয়াসলি সবকিছু কি করতে হবে? পারফেক্টলি ইউজ করতে হবে। আমার কাঁচামাল ভালো লাগবে, আমার স্কিল ওয়ার্কার লাগবে, আমার ভালো মেশিনারিজ ব্যবহার করতে হবে, এই জিনিসগুলো কিন্তু আমার প্রয়োজন। ওকে, কথা কি বুঝা গেছে? ক্লিয়ার সবাই? ওকে, নেক্সট। তাহলে এখানে কাঁচামালের অপচয় কমাইতে হবে, প্রযুক্তির ব্যবহার, দক্ষতা বৃদ্ধি, আলটিমেটলি সবগুলো পজিটিভ কথাবার্তা। এখানে তুমি যে উৎপাদনশীলতা পড়বা, এই অধ্যায় থেকে উৎপাদনশীলতা প্রকারভেদ করবা, পাশাপাশি উৎপাদনশীলতা বৃদ্ধির যে মানে হচ্ছে কি বলে উপায়, এইটা খুব ভালো করে পড়বা, যে উৎপাদনশীলতা বৃদ্ধির উপায় কি কি, উৎপাদনশীলতার গুরুত্ব কি। তাহলে এগুলা তুমি কি করতে পারবা? এগুলা হচ্ছে মানে সৃজনশীল তুমি ইনপুট দিতে পারবা। উৎপাদন ও বিপণনের একে অপরের কি হিসাবে গণ্য হবে? উৎপাদন কি? উৎপাদন হচ্ছে পণ্য কি করা? তৈরি করা। আর বিপণন মানে হচ্ছে সে পণ্যটা কি করা? সেই পণ্যটা আমার টার্গেট কাস্টমার যারা আছে তাদের কাছে পণ্যটাকে পৌঁছে দেওয়া, তাই তো? তাহলে এটা কি হিসাবে বলতো? মানে পণ্য উৎপাদন করছি, কিন্তু আমার যাদের আমার টার্গেট কাস্টমার তাদের কাছে যদি পণ্য আমি পৌঁছাইতে না পারি, তাহলে আলটিমেটলি কোনো লাভ নাই। তাহলে একে আরেক মানে অন্যের পরিপূরক। উৎপাদন না থাকলে বিপণনের কোনো কাজ নাই, বিপণন না থাকলে আবার উৎপাদন করে বসে থাকতে হবে। তো একজন আরেকজনের কি একটা আরেকটা পরিপূরক। বর্তমানে উৎপাদন কিসের উপর সর্বাধিক গুরুত্ব দেয়? ক্রেতা সন্তুষ্টি। আমরা উৎপাদন মতবাদের মধ্যে পড়বো, আমরা যখন মানে হচ্ছে বিপণন মতবাদ সেকেন্ড পেপার যখন পড়বো,
যে মানে হচ্ছে বাজারজাতকরণ মতবাদ নামে একটা মতবাদ আছে, যে সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় কাদেরকে? ক্রেতাদেরকে। তাদের চাহিদা, তাদের হচ্ছে পছন্দ, এইগুলোর উপর মানে হচ্ছে বেশি প্রায়োরিটি দিয়ে তারপরে পণ্য কি করা হয়? উৎপাদন করা হয়। কয় ঘন্টা ক্লাস নেবেন স্যার? 3টা চ্যাপ্টার পড়াইতে যতটুকু সময় লাগে। আমরা একটু দ্রুত যাব, আরো একটু দ্রুত যাব। 3টা চ্যাপ্টার আমরা আশা করছি আর আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে শেষ করতে পারবো, ঠিক আছে? তোমরা যতক্ষণ থাকবা ততক্ষণ ক্লাস হবে, না থাকলে ক্লাস বন্ধ। ওকে, তারপরে 32 নম্বর প্রশ্ন, উৎপাদনশীলতা হইলো কি? আমি তো মাত্র বলছি, এই প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। আউটপুট আর ইনপুটের কি অনুপাত? আউটপুট আর ইনপুটের কি অনুপাত? আউটপুট আর ইনপুটের কি অনুপাত? ঠিক আছে। তারপরে এই যে বললাম উৎপাদনের, এই যে 33 নম্বর প্রশ্ন কি বলছে? উৎপাদনের সূত্র কোনটা? উৎপাদনের সূত্র হচ্ছে, উৎপাদনশীলতার সূত্র কোনটা? উপরে থাকবে উৎপাদন, নিচে থাকবে উপকরণ। এটা একটু খেয়াল রাখবা। আউটপুট মানে উৎপাদন আর ইনপুট মানে হচ্ছে উপকরণ। তাহলে উৎপাদন ডিভাইডেড বাই উপকরণ। উৎপাদনশীলতা বৃদ্ধির প্রধান উপায় কোনটি? উপকরণের সঠিক ব্যবহার, উপকরণের ব্যয় বৃদ্ধি, শ্রমিকের সংখ্যা হ্রাস, পণ্যের দাম বৃদ্ধি। অবভিয়াসলি তোমার যে উপকরণগুলো আছে এগুলাকে তুমি পারফেক্টলি যদি ইউজ করতে পারো তাহলে আলটিমেটলি পণ্যদ্রব্যের দাম কিভাবে হ্রাস পাবে। ওকে, 35 নম্বর প্রশ্ন, উৎপাদনশীলতা বাড়লে কি ঘটে? অবশ্যই অবশ্যই এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে একক প্রতি ব্যয় হ্রাস পাবে। ওই যে বললাম না যে তুমি 100 টাকার কাঁচামাল ব্যবহার করে 10টা পণ্য উৎপাদন করো, তাহলে একটার দাম পড়তেছে কত? সাপোজ ধরো একটার দাম পড়তেছে হচ্ছে 10 টাকা করে। কিন্তু কেউ 100 টাকার কাঁচামাল ব্যবহার করে ধরো 15টা পণ্য উৎপাদন করে, তাহলে তার ক্ষেত্রে এক এক প্রতি দাম পড়ে যাবে 7.5 টাকা। ঠিক আছে। তাহলে আলটিমেটলি দেখো, তুমি যখন উৎপাদনশীলতা তোমার মধ্যে আসবে, উৎপাদনশীলতা বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে পণ্যের যে উৎপাদন ব্যয় সেটার পরিমাণটা কি হয়ে যাওয়া? কমে যাওয়া। একক প্রতি উৎপাদন ব্যয় কমে যাবে, কিন্তু মুনাফার পরিমাণটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। কথা কি বুঝাইতে পারতেছি? কথা কি বুঝাইতে পারতেছি কিনা? আমরা একটু দ্রুত যাই। উৎপাদনশীলতা বাড়ানোর কৌশল কি? কর্মীদের প্রশিক্ষণ, অধিক কাঁচামাল ব্যবহার, কম মজুরি, বিজ্ঞাপন বৃদ্ধি। সিম্পল জিনিস। আমার যদি স্কিল এমপ্লয়ি থাকে, আমার ওয়ার্কাররা যদি স্কিলড হয়, তাহলে অবশ্যই কি আছে? তারা আসলে আমার মানে হচ্ছে পণ্য উৎপাদনে আমার হচ্ছে বেশি মানে কম সময় বেশি ডেলিভার করতে পারবে, তাই না? আচ্ছা, 37 নম্বর প্রশ্ন, মোট উৎপাদনশীলতা বের করার উপায় কোনটি? সিম্পল জিনিস। উপরে থাকবে উপাদান, নিচে থাকবে উপকরণ। মানে উৎপাদন আর উপকরণ, উৎপাদন ডিভাইডেড বাই উপকরণ, উৎপাদন ডিভাইডেড বাই উপকরণ। খেয়াল করো, এখান থেকে অনেকগুলো সূত্র তুমি শিখে ফেলতে পারো। এই যে এই সূত্রটা, যে মোট উৎপাদন ডিভাইড বাই শ্রম, শ্রম ঘন্টা, এটা হচ্ছে শ্রমের উৎপাদনশীলতার সূত্র। যে উপরে হচ্ছে উৎপাদিত পণ্যের মূল্য ডিভাইড বাই শ্রম ঘন্টা বা শ্রমের মূল্য, যেটা হোক। তারপরে এখানে দেখা আছে হচ্ছে উৎপাদন আর ডিভাইড বাই মূলধন, এটা হচ্ছে মূলধনের উৎপাদনশীলতা। এখানে যন্ত্র দিলে হবে যন্ত্রের উৎপাদনশীলতা। এইভাবে আর কি, সোজা জিনিস। এই সূত্রগুলো তেমন কঠিন কিছু না। এই যে এগুলো তেমন কঠিন কিছু না। 38 নম্বর প্রশ্ন, এই চ্যাপ্টারটা তো ইজি, অবভিয়াসলি শুধু উৎপাদনশীলতার পার্টটা বেশি গুরুত্ব দিবা। শ্রমের উৎপাদনশীলতা মানে কি? সিম্পল জিনিস, একটু আগে বলছি যে মোট উৎপাদনকে শ্রম ঘন্টা দ্বারা ভাগ করতে হবে। মোট উৎপাদনকে মানে কি? যে পরিমাণে পণ্য আমি উৎপাদন করছি ওই মূল্যটাকে আমাকে কি দ্বারা ভাগ করতে হবে? আমাকে হচ্ছে শ্রম ঘন্টা, কতটুকু শ্রম ব্যবহার মানে কি পরিমাণে শ্রম ব্যবহার করে আমি কতগুলো পণ্য উৎপাদন করতে পারলাম সেটা আমি এখান থেকে বুঝতে পারবো। যন্ত্রের উৎপাদনশীলতার সূত্র কি হবে? যন্ত্রের উৎপাদনশীলতার সূত্র হবে এই শ্রম ঘন্টার জায়গায় শুধু কোন ঘন্টা লাগাইতে হবে? যন্ত্র ঘন্টা। ওই যন্ত্রটা কত ঘন্টা ব্যবহার করে তুমি যে পণ্যগুলো উৎপাদন করছো সেই উৎপাদনশীলতার পরিমাণটা জানতে পারবা এর মাধ্যমে। ওকে, সো যন্ত্রের উৎপাদনশীলতা কিসের উপর নির্ভরশীল? আলটিমেটলি অবভিয়াসলি যন্ত্রের কার্যকারিতার উপরে, তাই না? ওই যন্ত্রটা আসলে কতটুকু ইফেক্টিভলি কাজ করতে পারে। উৎপাদনশীলতা আর মুনাফার মধ্যে সম্পর্ক কি? একটা টেকনিক্যাল কোশ্চেন, দেখে এটা কে বলতে পারো? এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের উপর ছেড়ে দিলাম। 40 নম্বর প্রশ্ন উত্তর কি হবে বলো? 40 নম্বর প্রশ্ন উত্তরটা কি হবে? দ্রুত সবাই বলো, সবাই সবাই সবাই। ভাই ক্লাসে থাকলে একটা লাভ আছে। লাভ কি? যে একটা প্রশ্ন সমাধান করতে গেলে অনেক সময় কিন্তু অনেক মানে রিলিভেন্ট আলোচনা কিন্তু আমাদের এর মধ্যে চলে আসে, ঠিক আছে? এই প্রশ্ন সহজ, এটা সবার পারা উচিত, সবার পারা উচিত, সবাই সবাই সবাই। সবাই পারবো না এটা? সবাই পারবো? ইনশাল্লাহ যা পড়াচ্ছি তার থেকে প্রশ্ন আসবে, কোনো টেনশনের কোনো কারণ নাই। যা পড়াইতেছি তার থেকে আসবে। একটা জিনিস খেয়াল করো, আমি বলছি তুমি যখন উৎপাদনশীলতা বাড়বে, কিভাবে বলো তো? যখন তোমার উৎপাদনশীলতা বাড়বে, ঠিক আছে, খেয়াল করো,
যখন তোমার উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে তখন তোমার কি হ্রাস পাবে? ব্যয় হ্রাস পাবে। আর ব্যয় হ্রাস পাইলে তুমি কি করতে পারবা? তুমি কম মূল্যে পণ্য বিক্রি করতে পারবে অন্যদের তুলনায়, তাহলে তোমার বিক্রি বৃদ্ধি হবে। কিভাবে? বিক্রয় বেশি হবে। কি বেশি হবে? বিক্রয় বেশি হবে। আর বিক্রয় বেশি হলে তোমার মুনাফা আলটিমেটলি কি হবে? মুনাফাও বেশি হবে। কি হবে? বেশি হবে। তার মানে এটা পজিটিভ রিলেশনশিপ, উৎপাদনশীলতা বাড়াইতে পারলে আমার মুনাফাও বাড়বে। তাহলে এটা আমরা হচ্ছে পজিটিভ রিলেশনশিপ কি বলতে পারি? ধনাত্মক সম্পর্ক। কি সম্পর্ক? ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। কি সম্পর্ক বিদ্যমান? ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। ক্লিয়ার? সিম্পল সিম্পল জিনিস। আচ্ছা, উৎপাদনশীলতা থেকে আমরা মূলত 5টা সূত্র বললেই হয়। কি কি? প্রথম হচ্ছে মোট উৎপাদনশীলতা সূত্রটা ভালো করে দেখবা। কি? মোট উৎপাদনশীলতা। মোট উৎপাদনশীলতা সূত্রগুলো একটু আমার মতো করে দ্রুত একটু লিখে নাও। এটা হচ্ছে তুমি সহজে মনে রাখতে পারো, আউটপুট বাংলা লিখবা ডিভাইডেড বাই হচ্ছে ইনপুট। আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, অথবা অর্থাৎ উৎপাদিত পণ্যের মূল্য ডিভাইড বাই উৎপাদনে ব্যবহৃত উপকরণের মূল্য। 2 নম্বর পর্ব হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা। কিসের? শ্রমের উৎপাদনশীলতা। উপরে কি হবে? ওই যে আউটপুট ডিভাইড বাই কি? শ্রম ঘন্টা। আউটপুট ডিভাইড বাই কি? শ্রম ঘন্টা। আউটপুট ডিভাইড বাই শ্রম ঘন্টা। ওকে। তারপরে তুমি হচ্ছে 3 নম্বর সূত্র পর্ব হচ্ছে যন্ত্রের উৎপাদনশীলতা। তাহলে কি হবে? আউটপুট অর্থাৎ উৎপাদিত পণ্যের মূল্য ডিভাইডেড বাই যন্ত্র ঘন্টা। কি ঘন্টা? যন্ত্র ঘন্টা। তারপরে ধরো তুমি হচ্ছে 4 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কাঁচামালের উৎপাদনশীলতা। কি? কাঁচা মালের উৎপাদনশীলতা। তাহলে এটা সূত্র কি হবে? এটা সূত্র হবে আউটপুট ডিভাইডেড বাই উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের পরিমাণ। তাই তো? উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের পরিমাণ। এই 4টা সূত্র মাস্ট মনে রাখবা। এই 4টা সূত্র অবশ্যই অবশ্যই সবাই মনে রাখবা। ঠিক আছে? এই 4টা সূত্র সবাই ভালো করে খেয়াল রাখবা। আর যদি তোমার মানে হচ্ছে এর পরেও মনে থাকে, তাহলে তুমি যেটা মনে রাখতে পারবা সেটা হচ্ছে আর্থিক উৎপাদনশীলতাটা একটু মনে রাখবা। কি মনে রাখবা? 5 নম্বর সূত্র হিসেবে কি মনে রাখবা? আর্থিক উৎপাদনশীলতা। সংযোজিত মূল্যকে রূপান্তর ব্যয় দ্বারা ভাগ করলে হবে। রূপান্তর ব্যয় কোনটা? কাঁচামালের ব্যয় ছাড়া বাদ বাকি সব ব্যয়কে রূপান্তর ব্যয় বলা হয়। কাঁচামালের ব্যয় ছাড়া বাকি বাদ বাকি সব ব্যয়কে রূপান্তর ব্যয় বলে। সংযোজিত ব্যয় কোনটা? ধরো 300 টাকার কাঁচামাল ব্যবহার করে তুমি 600 টাকা বিক্রি করতে পারবা। 300 টাকার কাঁচামাল ব্যবহার করছো, ব্যবহার করে তুমি 600 টাকা বিক্রি করতে পারবা, এমন মূল্যের পণ্য তৈরি করতে পারছো। তাইলে তোমার এখানে সংযোজন হইলো কত? সংযোজন হইলো আরো 300। তোমার কাছে ভ্যালু ছিল, কাঁচামাল ছিল 300 টাকা, কিন্তু এখন তুমি যে পণ্য বানাইছো এটা বিক্রি করতে পারবা তুমি 600 টাকা করে। তাহলে তোমার সংযোজন হইলো কত টাকা? 300 টাকা। এই 300টা হচ্ছে সংযোজিত মূল্য। আর রূপান্তর ব্যয় কোনটা? কাঁচামালের ব্যয় ছাড়া বাদ বাকি সব ব্যয় হচ্ছে রূপান্তর ব্যয়। তাহলে আর্থিক উৎপাদনশীলতার সূত্র কি? উপরে থাকবে সংযোজিত মূল্য, নিচে থাকবে রূপান্তর ব্যয়। উপরে থাকবে সংযোজিত মূল্য, নিচে থাকবে রূপান্তর ব্যয়। এক কথায় আমি সংক্ষেপে সূত্রগুলো বলে দিলাম। এগুলা পারলে আর বই থেকে 2-1টা ম্যাথ প্র্যাকটিস করলে শেষ। এটা নিয়ে এত টেনশনের কোনো কারণ নাই, ইজি জিনিস। তবে তোমাদের প্রত্যেকের বইয়ে উৎপাদন এবং উৎপাদনশীলতার মধ্যে একটা পার্থক্য আছে, এটা মিস করবে না। এটা মিস করবে না। তাহলে সংক্ষেপে বলো আমি কি কি বলছি। আমি বলছি তুমি উৎপাদন কি পড়লা, উপযোগ কি পড়লা, উপযোগের প্রকারভেদ পড়লা। তারপর হচ্ছে তোমাকে আমি বললাম কি পড়লা? উৎপাদনশীলতা কি, উৎপাদনশীলতা বৃদ্ধির উপায়গুলা কি, উৎপাদনশীলতার প্রকারভেদ কি, এগুলা পড়লা। উৎপাদন আর উৎপাদনশীলতার মধ্যে পার্থক্য বললা। এগুলা পড়লে ফার্স্ট চ্যাপ্টারটা কভার শেষ। এর বাইরে আর কোনো কিছু আসার সম্ভাবনা একেবারেই নাই। ঠিক আছে? একেবারে নাই। কথা কি বুঝতে পারছি? বাইরে আমি তোমাদের অনেক কিছু দিতে চাই, কিন্তু আমার যেহেতু চাকরি করি আমি আসলে অতটা সময় তোমাদের জন্য পাই না। পিডিএফ গুলাই আমি দেওয়ার চেষ্টা করি। আমি সামনে গুলাতে তোমাদেরকে এমসিকিউ দিয়ে কাজ করবো ইনশাল্লাহ। ঠিক আছে? সৃজনশীল নিয়ে কাজ করতে গেলে অনেক সময় লেগে যায়। কাঁচামাল উৎপাদনশীলতা বৃদ্ধির উপায় কি? কাঁচামাল উৎপাদনশীলতা বৃদ্ধির উপায় হচ্ছে আমাকে অবচয় রোধ করতে হবে। কি রোধ করতে হবে? অবচয়। আমি যখন অবচয় কম করব, আমি পুরা কাঁচামালটাই পারফেক্টলি ইউজ করতে পারবো, তখন তার উৎপাদনশীলতা অবশ্যই কিভাবে বৃদ্ধি পাবে। উৎপাদনশীলতা বাড়লে জাতীয় আয় কিভাবে? অবভিয়াসলি বৃদ্ধি পাবে। উৎপাদনশীলতা বাড়লে উৎপাদন আয় বৃদ্ধি পাবে। উপকরণের অবচয় কমলে কি বৃদ্ধি পায়? উপকরণের যখন অবচয় বাড়াবে, কমাতে পারবেন, তখন অবশ্যই অবশ্যই কি বৃদ্ধি পাবে? উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। উৎপাদনশীলতা কিভাবে বৃদ্ধি পাবে? সব পজিটিভ কথাবার্তা, সব পজিটিভ কথাবার্তা। ওকে। উৎপাদনশীলতার সূত্র বা সংজ্ঞা একটা পরীক্ষায় আসবে। উৎপাদনশীলতার সূত্র বা সংজ্ঞা একটা পরীক্ষা আসবে। আচ্ছা, উৎপাদনশীলতা কি পরিমাপ করে? এই যে উৎপাদনশীলতা বলতেছি, ওই যে 5 ঘন্টা পরে ফার্স্ট বয়, 15 ঘন্টা পরে হচ্ছে তোমার হচ্ছে কি বলে 10। দেখা গেলো যে 5 ঘন্টা পড়ছে, সে মনোযোগ দিয়ে 5 ঘন্টা পড়ছে। আর যে 15 ঘন্টা পড়ছে সে কিভাবে পড়ছে? ওই বইয়ের মাঝখানে আবার মোবাইলটা রাখছে যেখানে ওয়াইফাই কানেক্ট করা আছে। ধরো সে 10 মিনিট পর পর তার বাবু বা হাতে ঘুরে একটা মেসেজ দিছে, তখন হাই হ্যালো করে তুমি বাবু তুমি খাইছো ঘুমাইছো এগুলা বলতে বলতে এর আগে যে 10-15 মিনিট পড়ছে এগুলা তার মাথায় কিছুই নাই।
যে এই বাবুর খোঁজ খবর নিয়ে যখন আবার পড়তে যায়, তখন এই পড়তে গেলে ধরে হচ্ছে আগের পড়া ভুলে গেছে, আবার 10-15 মিনিট পরে তার বাবু হাতি ঘুরানো আবার মেসেজ দেয়। তো এইভাবে রিপ্লাই দিতে দিতে পড়তে পড়তে আলটিমেটলি একটা সময় গিয়ে হঠাৎ করে সামনে কয়েকটা রিলস আছে, এই রিল আসার পরে টেবিলে বসেই রিলস দেখে ফেলছে 2 ঘন্টা। কথা কি বুঝে গেছে? তো 2 ঘন্টা রিলস দেখার পর ধরো হচ্ছে এরপরে আবার বাবু হাতে করে ফোন দিচ্ছে, আবার 15 মিনিট 20 মিনিট করছে। আলটিমেটলি এখানে কোনো উৎপাদনশীলতা নাই। এখানে সে উৎপাদন করছে, সে দেখাইছে বাসার লোকজনকে দেখাইছে আমি পড়ে কোপাই দিতেছি, একবারে পাগলাটে খেপা পড়া লেখা দিতেছি, তো আলটিমেটলি ফলাফল 0। কথা বুঝতে পারছি? এই হচ্ছে গিয়ে মূল বিষয়। তো আমাদের পড়াশোনার স্টাইলটা এমন, আমরা উৎপাদন করি, বাট আমাদের পড়াশোনার মধ্যে উৎপাদনশীলতা বলতে কিছুই নেই। ওকে, সো এখন এটলিস্ট এই যে পরীক্ষা চলতেছে, এগুলো বাবু হাতি ঘোড়া এগুলো একটু বন্ধ রাখতে হবে, ঠিক আছে? ওকে, 45 নম্বর প্রশ্ন, শ্রম বিভাজন কোনটির উৎপাদনশীলতা বাড়ায়? শ্রম বিভাজন করলে তো শ্রমের উৎপাদনশীলতাই বাড়বে। আধুনিক উৎপাদন ব্যবস্থায় কোনটা অপরিহার্য? আধুনিক উৎপাদন ব্যবস্থায় উৎপাদনশীলতা অপরিহার্য, রাইট? উৎপাদনশীলতা অপরিহার্য। ওকে, জান তুমি কেমন আছো শোনা? ওরে সর্বনাশ। মূলধনের উৎপাদনশীলতা যদিও আসলে মানে হচ্ছে আসতে দেখা যায় না, এটা নিয়ে এত কনসার্ন হওয়ার কিছু নাই। তাহলে আসলে জাস্ট মূলধনের পরিমাণ দ্বারা ভাগ করলে হয়ে যাবে। যে সূত্রগুলোর কথা বলছি শুধু অতটুকু মনে রাখলেই হবে, ব্যাস। আচ্ছা, উৎপাদনশীলতার একক হলো কি? উৎপাদনশীলতার একক হলো কি? সিম্পল জিনিস না? আমরা কি বলছি? আমরা উৎপাদনশীলতার একক কি দিয়ে প্রকাশ করব? বাবারে, আপনারা মনোযোগ দিয়ে ক্লাসটা করেন, হ্যাঁ। উৎপাদনশীলতাকে আমরা কিসে প্রকাশ করব? উৎপাদনশীলতা অবশ্যই আমরা টাকায় প্রকাশ করব, তাই না? উৎপাদনশীলতা দেখবে অ্যান্সার গুলো টাকায় প্রকাশিত হচ্ছে। ওকে, 49 নম্বর প্রশ্ন, উৎপাদনের হার স্থির রেখে ইনপুট কমালে উৎপাদনশীলতা কিভাবে? এই যে উৎপাদনের হার স্থির রেখে ইনপুট কমালে, অর্থাৎ আমি যদি কি করি, আমি যদি কাঁচামালের মানে ধরো হচ্ছে আমার যে উপাদান, আমার যে উৎপাদনের যে উপকরণ আছে সেগুলোর পরিমাণ যদি আমি কমাই দেই, তাহলে কমাই দিলে আলটিমেটলি কি হবে? উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে না কমবে? যেমন ধরো উপরে 100, নিচে হচ্ছে 10, এখন আমি যদি তাহলে এখানে অ্যান্সার আসবে 10, কিন্তু উপরে 100, নিচে যদি 5 করি তাহলে অ্যান্সার কি আসবে? অ্যান্সার আসবে কিন্তু 5×100। তাহলে উৎপাদনশীলতা কি হয়েছে? বাড়ছে না কমছে? উৎপাদনশীলতা কিন্তু বাড়ছে না? আগের থেকে বেশি উৎপাদন করতে পারছি। ওকে, সঠিক পরিকল্পনা ও নিয়ন্ত্রণ কিসের উপর প্রভাব ফেলে? উৎপাদনশীলতা। কিসের উপর প্রভাব ফেলে? উৎপাদনশীলতার উপর প্রভাব ফেলে। কিসের উপর? উৎপাদনশীলতার উপর। আমি তোর পেট বেসে ভর্তি হতেছে, আমার পেট বেসে সিট ফিল আপ। ওকে, এরপরে এই যে এখানে আমি নিচে আনসার দিছি, কিন্তু তোমাদের আমি শীট যেটা দিব সেখানে নিচে আনসার থাকবে না, আনসার থাকবে কোথায়? আনসার থাকবে হচ্ছে মানে প্রতিটা প্রশ্নের নিচে নিচে আনসার থাকবে, ঠিক আছে? তাই পিডিএফটা দিতে একটু লেট হবে, ক্লাস শেষ হওয়ার পর আমি তোমাদেরকে ঘন্টা খানেকের মধ্যে পিডিএফটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে, আমরা এখন পড়বো উৎপাদনের উপকরণ। সো এই অধ্যায়টা ইজি আছে, আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে এখানে 50টা প্রশ্ন প্র্যাকটিস করবো। ক্লিয়ার? উৎপাদনের উপকরণের কয়টার মধ্যে আমরা জাস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা পুরোটা ক্লিয়ার করে ফেলবো। সবাই দ্রুত উত্তর করার চেষ্টা করবে, প্রত্যেকে দ্রুত উত্তর করবা। ক্লিয়ার? ওকে, আসো 1 নম্বর প্রশ্ন, উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান উপাদান কোনটা? উৎপাদনের সব থেকে গুরুত্বপূর্ণ এবং প্রধান উপাদান কোনটা? দ্রুত। দেখো, উৎপাদনের যে উপকরণগুলো আসে তখন তুমি শুরু করো কি দিয়ে বলো তো? শুরু করো কি দিয়ে? 1 নাম্বার প্রশ্ন একটু ঠান্ডা মাথায় উত্তর দাও। উৎপাদন যে তুমি শুরু করো কি দিয়ে? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান উপাদান, প্রধান তার মানে এখানে কিন্তু আমাকে অবশ্যই প্রথমে আসবে কি? ভূমির কথা, তাই না? ভূমি না থাকলে আমি কোথায় আসলে উৎপাদন করব? আচ্ছা, ভূমি বলতে কি বোঝায়? এই প্রশ্নটা পরীক্ষায় আসবেই, এই প্রশ্ন পরীক্ষায় আসবে, কোনো সন্দেহ নাই। এখন ভূমি বলতে আমরা কি বুঝি? ভূমি বলতে বুঝি যে পৃথিবীর উপরিভাগকে ভূমি বললেন না,
এই মার্কেটিং এ ভূমি বলতে বোঝায় যে প্রকৃতি থেকে আমরা যে সকল সম্পদ পাই এবং যেগুলো আমার উৎপাদন কাজে ব্যবহৃত হয় সবই হচ্ছে ভূমি। আমি আবারও বলতেছি, প্রকৃতি প্রদত্ত সকল সম্পদকে আমরা কি বলবো? প্রকৃতি প্রদত্ত সকল সম্পদকে আমরা বলবো হচ্ছে ভূমি। প্রকৃতি প্রদত্ত সকল সম্পদকে আমরা কি বলবো? ভূমি বলবো, যেগুলো উৎপাদন কাজে ব্যবহৃত হয়। এখানে অনেকে শুধু মাটি দেখে উত্তর করলে 100% ভুল হবে। যেমন ধরো হচ্ছে সূর্যের আলো, চাঁদের আলো, তারপর ধরো হচ্ছে পাহাড় পর্বত নদী নালা, এই যেগুলো আছে, যেগুলো প্রাকৃতিক সম্পদ, এগুলো আমাদের উৎপাদন কাজে কোনো না কোনো ভাবে, যেমন হচ্ছে ধরো হচ্ছে জলবায়ু, আবহাওয়া, এইগুলাকে আমরা বলবো হচ্ছে কি? এগুলো হচ্ছে ভূমি। শুধু মাটিকে ভূমি বলা যাবে না। পরীক্ষা প্রশ্ন আসলো নিচের কোনটি ভূমি, তখন মাটি অপশনে নাই, আছে সূর্যের আলো। আনসার কি হবে? সূর্যের আলো। কথা কি বুঝাইতে পারছি? সিম্পল জিনিস, কঠিন কিছু না। তারপর আসেন উৎপাদনের সক্রিয় উপাদান। এই যে আমি একটা জিনিস একটু সংক্ষেপে বলে দেই, খেয়াল করো। এই ভূমি হচ্ছে কি জানো? ভূমি হচ্ছে এমন এক উপাদান যাকে বলা হয় অবিনশ্বর। যাকে কি বলা হয়? ভূমি প্রকৃতির দান, ভূমি অবিনশ্বর, ভূমি অক্ষয়, ভূমির যোগান সীমিত। ভূমির মালিকানা হস্তান্তর করা যায়, কিন্তু ভূমি হস্তান্তর করা যায় না। ভূমির মালিকানা হস্তান্তর করা যায়, ভূমি হস্তান্তর করা যায় না। ভূমিতে ক্রমরাষ্ট্রণ প্রান্তিক উপযোগী কার্যকর হয়। মানে কোন একটা নির্দিষ্ট জমিতে যদি জমির পরিমাণ স্থির রেখে তুমি যদি খালি উৎপাদনের মানে উপকরণের পরিমাণ বাড়াইতে থাকো, প্রথম দিকে উৎপাদনের পরিমাণ বাড়লে একটা সময় হারে কি করতে হবে? ক্রমহ্রাসমান হারে এটা কমতে থাকবে। প্রান্তিক মানে একটা উদাহরণ দিলে তোমাকে আসলে বুঝাইতে পারতাম। সিম্পল জিনিস, তোমরা রিডিং করলে এটা বুঝতে পারবা। শ্রম হচ্ছে বলা হয় যে কোন উৎপাদন কাজে ব্যবহৃত শারীরিক ও মানসিক প্রচেষ্টাকে শ্রম বলে। তবে শর্ত হচ্ছে সেখানে অবশ্যই অর্থ সংশ্লিষ্টতা থাকতে হবে। তোমার শখ, তোমার ভাল লাগে ওই কাজটা করতে, ওখানে তুমি প্রচুর পরিশ্রম করো, ওটাকে শ্রম বলা যাবে না। ওখানে অবভিয়াসলি কি থাকতে হবে? মানে 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 হচ্ছে কি থাকতে হবে? মানি ম্যাটার থাকতে হবে, তাহলে এটাকে শ্রম বলা যাবে। শ্রম একটি গতিশীল উপাদান, শ্রম একটি পচনশীল উপাদান, শ্রম হচ্ছে জীবন্ত উপাদান। ঠিক আছে? এগুলা কেন বলা হচ্ছে শ্রম? মানে হচ্ছে কি শ্রম হচ্ছে একটি অবিচ্ছিন্ন উপাদান। এই যে আমি তোমাদেরকে পড়াইতেছি, পড়াটাকে আমার থেকে আলাদা করতে পারবা না। যেমন যে মানে হচ্ছে শ্রম দেয় সে জীবন্ত, সে মারা গেলে কিন্তু শ্রম শেষ। এই জন্য শ্রম পচনশীল উপাদান বলা হয়। সে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে। শ্রমের গতিশীলতা বলতে একটা ব্যাপার আছে, এই চ্যাপ্টারে পড়বা। ধরো ভৌগোলিক গতিশীলতা হইতে পারে, যেমন কেউ একজন শ্রমিক বাংলাদেশে কাজ করতেছে, সে এখন ইন্ডিয়া গিয়ে কাজ করে, তাহলে তার সাথে সাথে তার শ্রম কিন্তু ইন্ডিয়া চলে গেছে, তাই না? এই আর কি। তারপর হচ্ছে মূলধনকে বলা হয় উৎপাদনের উৎপাদিত অংশ। এই প্রশ্ন পরীক্ষা আসবে, সিকিউতে আসবে, এমসিকিউতে আসবে, সব জায়গায় আসবে। কি বললাম? উৎপাদনের উৎপাদিত অংশকে কি বলা হয়? মূলধন বলা হয়। অতীত শ্রমের ফল, অতীতে কাজ করে টাকা পয়সা জমায় রাখছিলাম, এটাকে যখন আমি ইনভেস্টমেন্ট করতেছি সেটা এটা মূলধন হচ্ছে। তারপর বলা হচ্ছে সঞ্চয়ের ফল, অতীত শ্রমের ফল, তারপরে উৎপাদনের উৎপাদিত অংশ, এগুলোকে বলা হয় মূলধন। ঠিক আছে? আচ্ছা, তো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে। যেগুলো বললাম প্রত্যেকটা কথা থেকে প্রশ্ন আসতে পারে। এই যে সক্রিয় উপাদান, সক্রিয় মানে তুমি জীবন্ত ধরে নিতে পারো। ঠিক আছে? তাহলে জীবন্ত উপাদান কি? শ্রম, জীবন আছে। মূলধন উৎপাদনের কোন ধরনের উপাদান? মূলধন উৎপাদনের কোন ধরনের উপাদান? প্রাকৃতিক, মানবিক, কৃত্রিম। কোনটা? প্রাকৃতিক উপাদান। এটা কি প্রকৃতি থেকে আসে না, এটা কি মানুষ থেকে আসে না, তাহলে এটা কৃত্রিম। এটা আমাদেরকে কি করতে হয়? সৃষ্টি করতে হয়, তাই কিনা? ওকে, এই যে 5 নাম্বার প্রশ্ন উত্তর কি হবে বলো? 5। আমরা একটু দ্রুত যাই, আমরা আরেকটু দ্রুত যাই সবাই। 5 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর কি হবে? কমেন্টে। খালেদ আব্দুল্লাহ, আজকে তো আমি কারোর কমেন্টে পড়তেছি না ভাই। আমার কথা তো আজকে তোমাদেরকে তাড়াতাড়ি পড়ে শেষ করতে হবে, মানে দ্রুত। মিনিমাম 3টা চ্যাপ্টার আমার শেষ করার টার্গেট। ঠিক আছে? এই জন্য আর কারো কমেন্ট করে সময় নষ্ট করতেছি না, কিন্তু আমি দেখতেছি কে কি উত্তর দিচ্ছ, কে কে উত্তর দিচ্ছ আমি দেখতেছি কিন্তু। একটু পড়াশোনায় মনোযোগী হয়ে প্লিজ। মারামারি করেন না, মারামারি করেন না। সবাই একটু রেসপন্স করি, সবাই একটু উত্তর করার চেষ্টা করি। আমরা অনেকে বুঝে না বুঝে নানান ভাবে উত্তর করি, একটা করলেই হয়েছে না?
ওকে, এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বলা হচ্ছে কোনটার আয়ুষ্কাল সীমাবদ্ধ। আয়ুষ্কাল সীমাবদ্ধ মূলত যদি তুমি একটু স্বাভাবিকভাবে চিন্তা করতে দেখতে আসলে আয়ুষ্কাল সীমাবদ্ধ কার মূলধনের। আজকে তোমার কাছে টাকা আছে, ওকে, তুমি এটা ধরো, এটা দিয়ে তুমি কি করছো, তুমি এটা দিয়ে হচ্ছে ধরো আসবাবপত্র কিনছো বা কোথায় বিনিয়োগ করছো, একটা সময় গিয়ে ব্যবসায়িক লস হইতে পারে, এটা তোমার কাছে নাও থাকতে পারে, এটা অন্যজনের কাছে চলে যেতে পারে, এটা ক্ষয়প্রাপ্ত হইতে পারে, ধ্বংসপ্রাপ্ত হইতে পারে, নানান ভাবে এর পরিমাণ কি হয়ে যেতে পারে, নানান ভাবে এর পরিমাণ কিন্তু কমিয়ে যেতে পারে। কি হয়ে যেতে পারে? আরে কি বলো, পাশের ভূমির আবার আয়ুষ্কাল সীমাবদ্ধ হয় কিভাবে? এটা কি ভূমি তো ভূমির তো যোগান সীমিত, ভূমি অবিনশ্বর, যার কোনো বিনাশ নাই, তার আয়ুষ্কাল সীমাবদ্ধ হয় কিভাবে? তো মানুষের মতো চিন্তা করতে হবে তো, ঠিক আছে? সংগঠক উৎপাদনের কোন ধরনের উপাদান? সংগঠন উৎপাদনের কোন ধরনের উপাদান? নিষ্ক্রিয় উপাদান, সমন্বয়কারী উপাদান। এটা তো সহজ, পড়লে বোঝা যায়, সমন্বয় করা, তাই না? সংগঠন মানে তো সমন্বয় করা। 7 নাম্বার, এই যে 7 নাম্বার প্রশ্ন আমি মাত্র বললাম যে উৎপাদনের কোন উপাদানের যোগান সীমিত, সেটা অবশ্যই ভূমি। পৃথিবীতে ভূমি যা আছে, সৃষ্টিকর্তা যা দিয়ে দিছে তাই থাকবে, এটা তুমিও বাড়াইতে পারবো না, আমিও বাড়াইতে পারবো না। হ্যাঁ, কথা কি বোঝা গেছে? আচ্ছা, 7 নাম্বার, যে শ্রম মানসিক শারীরিক উভয় হতে পারে তাকে কি বলে? তাকে কি বলে? যে শ্রম মানসিক ও শারীরিক উভয় হইতে পারে, নর্মালি আমরা কি বলি? কায়িক মানে শারীরিক শ্রম, তাই না? আর মেধাভিত্তিক শ্রম মানে হচ্ছে কি? মানসিক শ্রম, ঠিক আছে? তাহলে কোন শ্রম শারীরিক এবং মানসিক উভয় হইতে পারে? দ্রুত দ্রুত, এখানে শ্রমের প্রকারভেদটা একটু ভালো করে পড়বা, এই চ্যাপ্টারের শ্রমের প্রকারভেদটা একটু ভালো করে পড়বা সবাই। কমেন্টে মারামারি দেখতেছি, মারামারি কেন? মারামারি করতে হবে কেন? পড়াশোনা করি। এই প্রশ্নটাতে অপশন গুলোর মধ্যে কোনো ঝামেলা মনে হচ্ছে। এখানে তো একটা অপশন আছে শ্রম, এই শ্রমের মধ্যে তো বেসিক্যালি সব পড়ে যায়, তাই না? এটার মধ্যেই তো সব শ্রম পড়ে। শ্রমের যদি বিভাজন হইতো তাহলে তো অন্যভাবে হইতো। প্রশ্নটাতে একটু ভুল আছে হয়তো, বা আমি এটা দেখে পিডিএফটা যখন দিব তখন আমি আবার তোমাদেরকে এটা দেখে দিব। ওকে, এইটা গুরুত্বপূর্ণ। 9 নাম্বার প্রশ্ন, মূলধনের উৎস কোনটা? বলো দেখি একটু, মূলধনের উৎস কোনটা? মূলধনের উৎস কোনটা একটু যদি মানে হচ্ছে চিন্তা করে বলো তাহলে এটা পারবা। আমি এখানে তোমাকে আরেকটা জিনিস একটু দেখাই, মূলধন গঠনের স্তর। মূলধন গঠনের স্তর, মূলধন গঠনের স্তর, মূলধন গঠনের স্তর কয়টা ভাইয়া? খেয়াল করো, মূলধন গঠনের স্তর হচ্ছে 4টা। কয়টা? মূলধন গঠনের স্তর হচ্ছে 4টা। 1 নাম্বার, তোমার প্রথমে কি থাকতে হবে? তোমার ইনকাম থাকতে হবে, অর্থাৎ তোমার আয় থাকতে হবে। যদি তোমার আয় থাকে, ওই আয় থেকে ব্যয় করার পর, আয় থেকে ব্যয় বাদ দিলে যেটা থাকে সেটা আমরা বলি হচ্ছে সঞ্চয়। তারপরে তুমি কি করতে পারবা? সঞ্চয় করতে পারবা। 2 নাম্বার, আয় করলা, আয় থেকে সঞ্চয় করলা, এরপরে এই সঞ্চয়গুলো তোমাকে কি করতে হবে? এই সঞ্চয়গুলো তোমাকে সংগ্রহ করতে হবে। এই সঞ্চয়গুলো কি করতে হবে? তোমাকে সঞ্চয়গুলো সংগ্রহ করতে হবে। এই সঞ্চয় সংগ্রহ করার পর ধরো হচ্ছে একজন মাঝি, সে কি করে? প্রতিদিন 1000 টাকার মাছ ধরে। এই 1000 টাকার মাছ ধরে, তার মধ্যে সে 800 টাকা খায় ফেলে, আর সে হচ্ছে 200 টাকা করে সে সঞ্চয় করে। তো এই 200 টাকা করতে করতে সে হচ্ছে 1,20,000 টাকা জমাইছে। জমায় সে কি করছে? এই 1,20,000 টাকা দিয়ে তার গার্লফ্রেন্ডকে সে ধরো হচ্ছে 16 প্রো ম্যাক্স কিনে দিছে, আইফোন, ঠিক আছে? সে কি করছে? তার গার্লফ্রেন্ডকে 16 প্রো ম্যাক্স কিনে দিছে। তাহলে এই যে দেখো, তুমি সঞ্চয় সংগ্রহ করলা, করে সঞ্চয়কৃত অর্থটা যদি তুমি তোমার ব্যক্তিগত কাজে ব্যবহার করে ফেলো, যেখান থেকে আর ফার্দার কোনো বেনিফিট আসবে না, সেটাকে মূলধন বলা যাবে না। একটা প্রশ্ন আসবে, অর্থই কি মূলধন? অর্থ মূলধন কিনা সেটা ডিপেন্ড করতেছে ব্যবহারের উদ্দেশ্যের উপরে। এই সঞ্চয়কৃত অর্থটা, সঞ্চয় করে সংগ্রহ করা অর্থটা যদি তোমার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করে ফেলো, সেখান থেকে পুনরায় আর তোমার কোনো কি আসবে না? রিটার্ন আসবে না। সেটাই হচ্ছে তোমার অর্থ, অর্থই থেকে গেল। কিন্তু অর্থটা মূলধন হবে কখন? যখন এই সঞ্চয় করা অর্থটা তুমি পুনরায় কি করবা? যখন এটাকে তুমি পুনরায় কি করবা? পুনরায় তুমি বিনিয়োগ করবা। যেমন এই জেলে যদি আরেকটা জাল কিনতো, আরেকটা নৌকা কিনতো, কিন্তু না, ও কি করছে? জমিদারের ছেলে, সে তার গার্লফ্রেন্ডকে কি করে দিছে? 16 প্রো ম্যাক্স কিনে দিছে। তো এরকম যদি হয় পরিস্থিতি, তাহলে কিন্তু অর্থ মূলধন হবে না। কি হবে না? অর্থ মূলধন হবে না। এই পরিস্থিতিতে অর্থকে কি বলা যাবে না? মূলধন বলা যাবে না। তাহলে অর্থ কি মূলধন? এই প্রশ্ন কিন্তু পরীক্ষা আসতে পারে। আবার একটা জিনিস খেয়াল করো, আমরা বলছিলাম যে অতীত শ্রমের ফল, পূর্বে কাজ করছিলাম দেখে কিন্তু ধীরে ধীরে টাকা জমায় আমি আরেকটা নৌকা কিনতে পারছি। তাহলে অতীত শ্রমের ফল, অতীত সঞ্চয়ের ফল, উৎপাদনের উৎপাদিত অংশ কিভাবে হইলো? ওই যে আমি ইনকাম করছি, এই ইনকামের একটা অংশ আমি এখন ব্যবহার না করে ভবিষ্যতে ব্যবহারের উদ্দেশ্যে রেখে দিছি।
তো এই যে তাহলে উৎপাদনের একটা অংশই তো রেখে দিচ্ছি ভবিষ্যতের জন্য, ওই অংশটাই তো পরবর্তীতে বিনিয়োগ করছে, মূলধন হয়েছে, এই জন্য বলা হচ্ছে উৎপাদনের উৎপাদিত অংশকে কি বলা হয়, উৎপাদনের উৎপাদিত অংশকে মানে হচ্ছে মূলধন বলা হয়ে থাকে। তো এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো থেকে প্রশ্ন কিন্তু 100% নিশ্চিত প্রশ্ন কমন থাকবে এইসব কথা থেকে। ক্লিয়ার? মৃদুল কোনটা জানতে চাইছো বলো, কোনটা শুনতে চাইছো? আমি কথা বুঝাইতে পারছি? 10 নম্বর প্রশ্ন উত্তর কি হবে? 10, কোয়েশ্চেন নাম্বার 10। তাহলে এখানে তো শেষ। মূলধনের উৎস কোনটা? ওই যে দেখো, সঞ্চয় করতে হবে। আলটিমেটলি সঞ্চয় যদি না থাকে তাহলে তো তোমার মূলধন হওয়ার কোনো সুযোগ নাই। মূলধনের সুযোগ আছে? নাই। আচ্ছা, দশ নম্বর প্রশ্ন উত্তর কি হবে? 10 সবাই পারবো, এটা সহজ। 10 নম্বর উত্তর আদি প্রাথমিক ভূমি তো অবভিয়াসলি, তাহলে ভূমি যেখানে নেয় সেগুলা বা, ভূমি যেখানে নেয় সেখানে বা, তাহলে ভূমি আদি ও প্রাথমিক উপাদান, তার মানে ভূমি লাগবে, শ্রম লাগবে, এগুলো লাগবে, তাই না? ওকে। 11 নম্বর প্রশ্ন উত্তর কি, যে কোন উপাদানের বিনিময়ে খাজনা প্রদান করা হয়? উৎপাদনের কোন উপাদানের বিনিময়ে কি করতে হয়? খাজনা দিতে হয়। খাজনা আমরা কারে দেই? সরকারকে দেই। কিসের এগেনস্টে দেই? ভূমির এগেনস্টে আমাদের খাজনা দিতে হয়। শ্রমের বিনিময়ে কি পাওয়া যায়? শ্রমের বিনিময়ে আপনি বেতন বা মজুরি যাই পাবেন না কেন, যেটা পাওয়ার পাবেন। আচ্ছা, তারপরে কি মূলধনের বিনিময়ে কি প্রদান করা হয়? মূলধনের বিনিময়ে কি প্রদান করা হয় বলেন? মূলধনের বিনিময়ে কি পাওয়া যায়? দ্রুত বলেন, মূলধনের বিনিময়ে কি পাওয়া যায়? আর 13 নম্বর প্রশ্ন উত্তর কি হবে? মূলধনের বিনিময়ে আমরা কি পাই? মূলধনের বিনিময়ে আমরা কি পাই? দ্রুত দ্রুত দ্রুত, 13। এগুলা কিন্তু বোর্ডের প্রশ্ন ভাই, এগুলা কিন্তু ঘুরে ফিরে এই প্রশ্নগুলাই কিন্তু আসে, নতুন কিছু কিন্তু আর আসে না, এইগুলাই ঘুরে ফিরে এগুলাই আসে। তেরো নম্বর প্রশ্ন উত্তর কি হবে? 13 বলেন। ম্যাথ কি করাইতে হবে? ম্যাথ গুলা তো ভাই আমি তো তোমাদের সূত্রগুলো বলে দিলাম, যদি ম্যাথ করাইতে বলো তাহলে আবার আরেকটা ক্লাসে ম্যাথ করাইতে হবে শুধু। ঠিক আছে? 13 নম্বর প্রশ্ন উত্তর দেখে সঠিক উত্তর কেউ দিতে পারে কিনা? 13 সঠিক উত্তর নাইম ফকির। 13 গ, বাকিরা 13 ডিতে আছে, তাই না? একটু দ্রুত বলেন সবাই সবাই সবাই। পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে, নকল আর হবে না। আপনাদের যে অবস্থা, আপনাদের তো খবর হয়ে যাবে। মজুরি পায় কারা? যারা শ্রমের বিনিময়ে মজুরি পাওয়া যায়, ভূমির বিনিময়ে খাজনা দেওয়া হয়। আর এই সুদটা দেওয়া হয় কারা জানেন? এই সুদটা দেওয়া হয় মূলধনের বিনিময়ে। ঠিক আছে? আর এই মুনাফাটা দেওয়া হয় যারা সংগঠক, তারা মূলত এই মুনাফা পায়, সংগঠক বা মালিক। ঠিক আছে? কিন্তু মূলধনের মালিক যারা, যারা মূলধন দিছে, তারা মূলত শোধ পাবে। ওই যে 4টা উপকরণ আছে না, এই 4টা উপকরণ কোনটার বিনিময়ে কি পাওয়া যায় সেটা এখানে বলা আছে। ভূমির বিনিময়ে খাজনা, শ্রমের বিনিময়ে মজুরি, মুনাফা পাবে ওই সংগঠক যারা তারা, আর সুদ পাবে কারা? যারা মূলধন দিছে। মালিক তো মুনাফা অবভিয়াসলি পাবে, কিন্তু তার মূলধনের এগেনস্টে তো সে সুদও পাইতে পারে না। অংশীদারি ব্যবসা আমরা দেখছি না, মূলধনের বিনিময়ে মূলধনের উপর সুদ দেয় না আমরা। মুনাফার অংশ দেওয়া আর মূলধনের সুদ তো একই কথা? একই কথা না। 13 নম্বর প্রশ্ন গেল। 14 নম্বর প্রশ্ন, সংগঠকের কাজের পুরস্কার হলো কি? সংগঠক, এই যে সংগঠক, কাজের পুরস্কার কি? মুনাফা নাকি বেতন? কোনটা হবে বলেন তো? কি হবে? আমার গুলো হচ্ছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, বা প্রশ্নটা দেখে লাফালাফি করার দরকার নাই, একটু ধীরে সুস্থিত উত্তর করো, তাহলে সহজ সবার গুলাই হবে। ঠিক আছে? কনসেপচুয়াল জিনিস তো। আমি মাত্র কিন্তু বলে দিচ্ছি কোনটা হবে, দেখে এবার আমরা পারি কিনা। সংগঠকরা কি পায় তার কাজের পুরস্কার হিসেবে? সংগঠকরা কি পাবে?
চ্যাপ্টার 4 এর ম্যাথ করা নাই, আমরা চ্যাপ্টার 4 এরপরে চ্যাপ্টার 4 এ যাচ্ছি, এরপরে চ্যাপ্টার 4 এ যাচ্ছি। ওকে, উৎপাদনের সকল উপকরণের সমন্বয় করে কে? সংগঠন। আমার 1 ঘন্টা লাগবে। এখন দেখেন আমরা 5G স্পিডে পড়াবো, আসেন। কোনটি উৎপাদনের, এই যে দেখেন কি বলছে, কোনটি উৎপাদনের উৎপাদিত উপকরণ। তো উৎপাদনের উৎপাদিত উপকরণকে আমরা কি বলি? উৎপাদনের উৎপাদিত উপকরণকে আমরা মূলধন বলি। উৎপাদনের উৎপাদিত উপকরণকে আমরা কি বলি? উৎপাদনের উৎপাদিত উপকরণকে আমরা মূলধন বলি। আমরা এখন 5G স্পিডে যাচ্ছি। ওকে, 17 নম্বর প্রশ্ন, ভূমি ও শ্রমের সমন্বয়ে যা সৃষ্টি হয় তাকে কি বলে? ভূমি ও শ্রমের সমন্বয়ে যেটা হয় সেটা পণ্য হইতে পারে, আবার কি হইতে পারে, সেটা তো সেবাও হতে পারে। ঠিক আছে, ভূমি ও হচ্ছে ইসের সমন্বয়ে যেটা সৃষ্টি হয় খেপাই দিলা কিন্তু আমাকে। এবার দেখো পারো কিনা, আমার সাথে দৌড়ায় পারো কিনা। তাহলে এখানে অবভিয়াসলি আমরা কাকে উত্তর করতে হবে? পণ্যকে মানুষ মানে ধরে নিতে হবে। মানুষ তার মেধা ও শারীরিক শক্তিতে যে উৎপাদন করে তা হলো কি? মানুষ তার মেধা ও শারীরিক শক্তি দিয়ে যা উৎপাদন করে তা হলো কি? তা হলো কি? কায়িক শ্রম, শ্রম, সংগঠন, মূলধন। অবভিয়াসলি শ্রম, তাই না? মূলধন গঠনে কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ? মূলধন গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার আয় থাকতে হবে। কি থাকতে হবে? আমার আয় থাকতে হবে। আয় না থাকলে আমি কি করতে পারবো না? মূলধন গঠন করতে পারবো না। ওকে, তারপর কোয়েশ্চেন নাম্বার কত? কোয়েশ্চেন নাম্বার 21। উৎপাদনের কোন উপাদানকে গতিশীল উপাদান বলা হয়? বলছিলাম না, গতিশীল উপাদান কোনটা? শ্রম। যে উপাদানের যোগান বাড়ানো যায় তাকে কি বলে? উপাদান বাড়ানোর যোগান কি বলেন তো? আমরা কি ভূমির যোগান বাড়াইতে পারবো? পারো না। আমরা কি করতে পারবো? যে উপাদানের যোগান বাড়ানো যায় তাকে কি বলা হয়? কোনটা বাড়াইতে পারবো? কমেন্টে আপনারা অযথা অনেক কথাবার্তা বলেন, কমেন্টে অযথা কথাবার্তা বলেন, না বলে কিন্তু উত্তর করতে পারেন, মনোযোগ দিতে পারেন ক্লাসে। কমেন্টে অযথা কথাবার্তা বলতে হয়, বলেন আপনারা। শ্রমের যোগান বাড়ানো যায় না? শ্রমের যোগান বাড়ানো যায়, চাইলে কিন্তু আপনি মূলধনের যোগানও বাড়াইতে পারেন। কম্পারেটিভলি আপনাকে এখানে উত্তর করতে হবে কি? শ্রমের যোগান। 23 নাম্বার, সংগঠন উৎপাদনের কোন ধরনের উপাদান? সংগঠন উৎপাদনের কোন ধরনের উপাদান? মানবিক, প্রাকৃতিক, নাকি কৃত্রিম, নাকি প্রযুক্তিগত, কোনটা বলেন? সংগঠন কোন ধরনের উপাদান হবে? 23 নাম্বার। একটু দ্রুত আমার সাথে সাথে, আমি 23 নাম্বারে আছি, কমেন্ট পরে হচ্ছে 22 নাম্বার। আমি 23 নাম্বারে, কমেন্ট পরে 22 নাম্বারে। সংগঠনটা করবে কে? একত্রীকরণের কাজটা কে করবে? মানুষই তো করবে নাকি? তাহলে মানবিক উপাদান। আধুনিক উৎপাদন ব্যবস্থা শ্রমের গুরুত্ব কেমন? অপরিসীম, অপরিসীম। মূলধনের যোগান কিসের উপর নির্ভর করে? মূলধনের যোগান নির্ভর করে কিসের উপর? সঞ্চয়ের উপর। আমি যা ইনকাম করলাম সব যদি বুক করে ফেলি তাহলে তো আলটিমেটলি কি হবে না? আমি আসলে সঞ্চয় করতে পারবো না, আর সঞ্চয় না হলে মূলধন গঠনের সুযোগও নাই, তাই না? ভূমি উৎপাদনের কোন ধরনের উপাদান? ভূমি উৎপাদনের কোন ধরনের উপাদান বলেন তো? সক্রিয়, কৃত্রিম, সমন্বয়কারী, নিষ্ক্রিয়, কোনটা হবে? ভূমি উৎপাদনের কোন ধরনের উপাদান? সক্রিয় না নিষ্ক্রিয়? দুইটা অপশন আমি চুজ করে দিলাম, আপনাকে বলেন সক্রিয় না নিষ্ক্রিয় হবে কোনটা? ভূমি উৎপাদনের কোন ধরনের উপাদান হবে? সক্রিয় না নিষ্ক্রিয়? দুটার মধ্যে যে কোনো একটা বলেন, দ্রুত বলেন। আপনি সহজে চিন্তা করেন, আমি কিন্তু আপনাকে একটু আগে বলছি শ্রম হচ্ছে সক্রিয় উপাদান, জীবন্ত উপাদান। তাহলে ভূমি কি নিজে নিজে কিছু করতে পারবে? পারবে না, তার দিয়ে কেউ কিছু করাইতে হবে। শ্রমের কর্মদক্ষতার বৃদ্ধিতে কোনটি ভূমিকা রাখে? শিক্ষা ও প্রশিক্ষণ। প্রশিক্ষণ দিলে শ্রমের কি বাড়বে? শ্রমের কি বাড়বে? শ্রমের আসলে মানে হচ্ছে উৎপাদনশীলতা বাড়বে, যেটাকে আমরা বলি আর কি। ওকে, 32 নম্বর প্রশ্ন কি? ভূমির উর্বর শক্তি বৃদ্ধি করা যায় কিসের মাধ্যমে? এগুলো সহজ জিনিস, এগুলো রিডিং করলে পারবেন আপনারা। 32 নম্বর প্রশ্ন, সংগঠক ঝুঁকি গ্রহণ করে কিসের বিনিময়ে? মুনাফার জন্য। আমরা তো জানি মানুষের বুদ্ধিভিত্তিক শ্রমকে কি বলা হয়? মেধা ভিত্তিক শ্রম, তাই তো? মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান বলা হয় কেন? কারণ কি? আমরা মাত্র উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝেছি যে এটা আগে কি করা হয়েছে, আগে উৎপাদন করা হয়, আগে প্রডিউস করা হয়, তার কিছু অংশ আমি বগ্না করে রেখে দেয় ভবিষ্যতে বিনিয়োগের জন্য। তাহলে এটা কি হয়েছে? আগে উৎপাদন হয়েছে। তাই ভূমির যোগান বা পরিমাণ বাড়ানো কি? ভূমির যোগান আমরা কি করছি? ভূমির যোগান কি? ভূমির যোগান হচ্ছে সীমিত, অর্থাৎ ভূমির যোগান বাড়ানো সম্ভব না, সৃষ্টিকর্তা যা দিয়েছে তাই। উৎপাদন কাজে শ্রমিকের নিয়োগ কিসের উপর নির্ভর করে? উৎপাদন কাজে শ্রমিকের নিয়োগ কিসের উপর নির্ভর করে বলেন তো?
উৎপাদন কাজের শ্রমিকের নিয়োগ কি? এখানে এই সংগঠন, মূলধন এগুলো বাদ দেন, চাহিদার মজুরি, দুইটার মধ্যে কোনটা হবে? সঠিক উত্তর বলেন, দুইটার মধ্যে কোনটা হবে? পিডিএফ তো অবশ্যই দিব, এই পিডিএফ পেয়ে যাবেন, এই পিডিএফ ক্লাস শেষে এই 4-5টা চ্যাপ্টারের পিডিএফ দিয়ে দিব, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে পেয়ে যাবেন। দ্রুত দ্রুত দ্রুত, চাহিদার উপর, তাই না? আমার যতটুকু, আমার যে পরিমাণে প্রয়োজন হবে আমি সেই পরিমাণে কি করব? শ্রমিক নিয়োগ করব, তাই না? ওকে, 37 নম্বর প্রশ্ন, সংগঠনের প্রধান কাজ কি? সংগঠনের প্রধান কাজ কি? সুদ প্রদান, খাজনা প্রদান, মজুরি প্রদান, ঝুঁকি গ্রহণ। সংগঠক যারা, তাদের কাজ হচ্ছে কি করবে? তারা ঝুঁকি নিয়ে সবকিছু সমন্বয় করবে। উৎপাদনের কোন উপাদানকে গতিহীন বলা হয়? গতিহীন মানে নিষ্ক্রিয়, গতিহীন মানে কি? নিষ্ক্রিয়, তার মানে কি? ভূমি। গতিহীন মানে নিষ্ক্রিয়, তার মানে কি? ভূমি। গতিহীন মানে নিষ্ক্রিয়, তার মানে কি? ভূমি। গতিহীন মানে নিষ্ক্রিয়, তার মানে হচ্ছে ভূমি। মূলধন হলো কি? মূলধন কি বলেন তো? আমরা পড়ছি, মূলধন হচ্ছে সঞ্চিত অর্থ, বিনিয়োগকৃত অর্থ, ক খ উভয় কোনটি? সঞ্চিত অর্থকে কি বলা যাবে না? সঞ্চিত অর্থকে মূলধন বলা যাবে না। সঞ্চিত অর্থ যখন বিনিয়োগ হয় তখন এটা মূলধন হয়। তাহলে অ্যান্সার হবে কি? বিনিয়োগকৃত অর্থ। অ্যান্সার কি হবে? বিনিয়োগকৃত অর্থ। ওকে, শ্রম, শ্রম বিভাজন উৎপাদনে কি নিয়ে আসে? শ্রম উৎপাদনে কি নিয়ে আসে বলেন তো? শ্রম বিভাজন করে, মানে যে যে কাজ ভালো পারে তারা সেই কাজ করতে দিলে কি পাবে? দক্ষতা বৃদ্ধি পাবে, তাই না? ভূমির চিরস্থায়ী উপযোগ বলতে কি বোঝায়? মাটি কখনো ক্ষয় হয় না, এটি মানুষে তৈরি করতে পারে না, ব্যবহার, এর ব্যবহার সীমিত। কি হবে? 41 নম্বর প্রশ্ন উত্তর কি হবে? দ্রুত 41। এরপরে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা পড়বো আমরা, যেটা আপনারা ভয় পান, যেটা আপনারা ভয় পান, ওই চ্যাপ্টারটা পড়বো কিন্তু। 41-এর কি হবে? 41 ক্ষয় হয়, ক্ষয় হয়, ক্ষয় হয়, ক্ষয় হয়, এটা মানে এটা কিন্তু সঠিক উত্তর না। এটা মানুষ তৈরি করতে পারে না, যা আছে তাই থেকে যাবে। সংগঠক মূলত কি বহন করে? সংগঠক মূলত কি বহন করে? সংগঠক ঝুঁকি বহন করে। ওকে, সংগঠক কি বহন করে? ঝুঁকি বহন করে। 41, 42, 43। একটি কারখানার যন্ত্রপাতি কোন ধরনের উপাদান? একটি কারখানার যন্ত্রপাতি কোন ধরনের উপাদান বলেন তো? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন কি হবে? অবভিয়াসলি মূলধন। শ্রমের যোগান মূলত কিসের উপর নির্ভরশীল? শ্রমের যোগান কিসের উপর নির্ভরশীল বলেন? শ্রমের যোগান, একটা হচ্ছে যোগান কিসের উপর নির্ভরশীল? সেটা হচ্ছে আমরা মজুরি কেমন সেটার উপর বেসিস করে আমি আসলে কাজ করতে চাইবো। বেশি মজুরি দিলে বেশি কাজ, কম মজুরি দিলে কম কাজ, এরকম আর কি। মূলধন গঠনের প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটা? মূলধন গঠনের প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে সঞ্চয় লাগবে। কি লাগবে? সঞ্চয় লাগবে। মাত্র পড়াইছি না? সঞ্চয় লাগবে। কি লাগবে? সঞ্চয়। তাহলে সঞ্চয় কিভাবে হয়? এই যে প্রসেসটা, যে আয় থেকে আমরা বকবাদ দিব, বকবাদ দিলে সঞ্চয় হবে। সঞ্চয়কে আমরা কি করব? সঞ্চয়গুলো একত্রিত করে আমরা যখন বিনিয়োগ করব তখন এটা মূলধন হিসেবে গঠিত হবে। উৎপাদনের সকল উপকরণের কাজে লাগে মুনাফা অর্জন করেন কে? সংগঠক। ভূমির খাজনা নির্ধারণ করা হয় কিসের উপর ভিত্তি করে? ভূমির খাজনা নির্ধারণ কিসের উপর ভিত্তি করে বলেন তো? উর্বরতা, অবস্থান, নাকি অবভিয়াসলি অবস্থান অনুযায়ী, তাই না? শহরের, তারপরে ধরেন হচ্ছে মেগা সিটি, মেটা সিটি, উপজেলা শহর, জেলা শহর, এরকম ভাগ ভাগ করে এক একটাতে কিন্তু এক এক ধরনের কি হয়? এক এক ধরনের আপনার হচ্ছে মানে হচ্ছে খাজনা হয়। আচ্ছা, 48 নাম্বার, আর হচ্ছে দুইটা বল, তিনটা বললে তো শেষ। ওকে, লাস্ট 10 মিনিটে কিন্তু এই চ্যাপ্টারটা শেষ করে দিলাম আমরা। কি আছে? কোন সংগঠনের কোনটি সংগঠকের ঝুঁকি? শ্রমিকের মজুরি, ব্যবসায় লোকসান, কাঁচামাল, এটা অবশ্যই ঝুঁকি। উৎপাদনের উপকরণের মূল ভিত্তি কোনটা? উৎপাদনের উপকরণের মূল ভিত্তি হচ্ছে কি? মূল ভিত্তি। উৎপাদনের উপকরণের মূল ভিত্তি কোনটা? 49 নম্বর প্রশ্ন বলেন, আধুনিক শিল্পে মূলধনের রূপ কি? আধুনিক শিল্পে মূলধনের রূপ কি? 49, 50 বলেন। তারপরে আমরা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার আজকের, সেটা আলোচনা করব। ঠিক আছে, এটা নিচের অপশন গুলো তো দেখা যাচ্ছে না। শ্রমিক, জমি। বলেন 49 নম্বর প্রশ্ন উত্তর কি হবে? 49, 49 নম্বর প্রশ্ন উত্তর বলেন। 49, দ্রুত দ্রুত দ্রুত। প্রাণ, চালিকা শক্তি আর মূল ভিত্তি কিন্তু এক জিনিস না। ওই যে একটু আগে বলছিলাম না যে প্রধান উপাদান, প্রধান উপাদান, তখন কি পড়াইছিলাম? প্রধান উপাদানের ক্ষেত্রে পড়াইছিলাম কিন্তু ভূমি। আধুনিক শিল্পে মূলধনের রূপ কি? যন্ত্রপাতি ও কাঁচামাল। শেষ। তাহলে আমাদের এখানের 50টা শেষ।
আমি আপনাদের যে শীট দিব ওখানে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যাড করে তারপর শীট দিব ইনশাল্লাহ। এবার চলে আসেন হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার, সেটা হচ্ছে কোনটা? এরপরে 3 নাম্বার চ্যাপ্টারে এমসিকিউ এখানে দেওয়া আছে, এটা আপনারা পড়বেন। আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি চলে যাব হচ্ছে এইটার মধ্যে, মোস্ট ইম্পর্টেন্ট সামষ্টিক পর্যায়ে উৎপাদন। কিসের মধ্যে? সামষ্টিক পর্যায়ে উৎপাদনের মধ্যে চলে আসলাম আমরা, ঠিক আছে। এটা শেষ করবো আমরা 20 মিনিটে। কয় মিনিট? 20 মিনিটে এটা শেষ করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। 20 মিনিট কি আপনারা থাকবেন? অলরেডি 10টা 25 বাজে। 20 মিনিট কি আপনারা থাকতে পারবেন কিনা বলেন? থাকতে পারলে শুরু করব, না থাকতে পারলে আল্লাহ হাফেজ। থাকতে পারলে শুরু করব, না থাকতে পারলে আল্লাহ হাফেজ। আমরা কি এটা পড়বো? এই চ্যাপ্টারটা কিন্তু কনফিউজিং আছে, কিছু কনসেপ্ট শেয়ার করলে ব্যাপারগুলো আপনার জন্য ইজি হইতো। 1 ঘন্টায় 2টা চ্যাপ্টার পড়াইছে, তারপরে এক ভদ্রলোক বলতেছে আমার নাকি 1 ঘন্টা লাগবে এক চ্যাপ্টার পড়াইতে। তুমি আমার হৃদয় ভেঙে দিয়েছো এই কথা বলে। শুরু করলে শেষ হয়ে যায়, তো ওকে শুরু করে দিছি, শুরু করলে শেষ হয়ে যাবে। কথা সুন্দর, কথা সত্য। যাদের চার্জ নাই তারা পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবা, পরবর্তীতে দেখে নিবা। ওকে, সামষ্টিক পর্যায়ে উৎপাদন। এই সামষ্টিক শব্দটা কোথা থেকে আসছে? একটা হচ্ছে বেস্টিক, একটা হচ্ছে সামষ্টিক, একটা হচ্ছে মাইক্রো, আর একটা হচ্ছে ম্যাক্রো। একটা হচ্ছে মাইক্রো, আর একটা হচ্ছে ম্যাক্রো, ঠিক আছে। একটা মাইক্রো, একটা কি ম্যাক্রো। ধরো কোনো ব্যক্তির, কোন নির্দিষ্ট ব্যক্তির আয়, ব্যয়, সঞ্চয়, উৎপাদন, এগুলো নিয়ে যদি আলোচনা হয় এটাকে বেস্টিক ইকোনমিক্স বলে, মানে বেস্টিক অর্থনীতি। মাইক্রো, মাইক্রো মানে কি? ক্ষুদ্র, তাই না? ক্ষুদ্র কোন একটা নির্দিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠান নিয়ে যখন কাজ করা হয়। আর এই ম্যাক্রো মানে হচ্ছে কি? এই ম্যাক্রো মানে হচ্ছে সামগ্রিক। কি? সামগ্রিক, সামগ্রিক মানে সামষ্টিক, সবাইকে নিয়ে। ধরো আমি একজন ব্যক্তিকে না নিয়ে পুরো একটা দেশের যত মানুষ আছে সবার আয়, ব্যয়, সঞ্চয়, উৎপাদন, এগুলো নিয়ে ভোগ, এগুলো নিয়ে যখন আলোচনা করতেছি তখন এটা সামষ্টিক পর্যায়ে চলে গেছে। কথা বুঝে গেছে? সামষ্টিক মানে হচ্ছে সামগ্রিক ভাবে সবকিছুকে বিশ্লেষণ করা, বিবেচনা করা, ঠিক আছে। সামগ্রিক ভাবে সবাইকে বিশ্লেষণ করে বিবেচনা করা। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ক্লাস শেষের সাথে সাথে দিব, ওখান থেকে অ্যাড হয়ে নিবা। ওকে, সো এখানে সামষ্টিক উৎপাদন বলতে কোনো একটা শিল্প, কোনো একটা ফার্মের, কোনো একটা বিষয়কে না, সবাইকে একসাথে। তাহলে আনসার কি হবে? জাতীয় পর্যায়ে। জাতীয় পর্যায়ে মানে সবাইকে একসাথে। সামগ্রিক উৎপাদন কিসের উপর নির্ভরশীল? উপকরণের উপর, ভোগের উপর, বিনিয়োগের উপর, সবগুলো। এখানে আনসার কি হবে? সবগুলো হবে। দেশের মোট উৎপাদনকে কি বলা হয়? দেশের মোট উৎপাদনকে কি বলা হয়? জিডিপি, নিট উৎপাদন, ব্যক্তিগত উৎপাদন, সরকারি উৎপাদন, অবভিয়াসলি জিডিপি। এখন আসো গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গাটা তোমাকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি একটু দ্রুত বলার চেষ্টা করব, তোমরা এগুলো একটু দ্রুত মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। 4-5টা জিনিসের সাথে তোমাদেরকে একটু পরিচয় হইতে হবে। যেমন ধরো হচ্ছে জিডিপি, তারপর হচ্ছে এনডিপি, জিএনপি, এনএনপি, পিসিআই, সর্বশেষ এনআই, ন্যাশনাল ইনকাম। এই 5-6টা বিষয়ের সাথে তোমার পরিচয় হইতে হবে, ঠিক আছে। আরেকটা সর্বশেষে আমরা আলোচনা করবো হচ্ছে এনআই, ন্যাশনাল ইনকাম। সো এই জিডিপির পূর্ণরূপ কি? পূর্ণরূপ থেকে তো একটা প্রশ্ন আসবে ফরজ। একটা পূর্ণরূপ হচ্ছে, দেখো আমি জাস্ট একটা লিখে দিলে তুমি মনে রাখতে পারবা, ঠিক আছে। এখানে কি ওয়ার্ড গুলো দেখো। জিতে হচ্ছে গ্রস, জিতে কি? জিতে হচ্ছে গ্রস। এনতে হচ্ছে কি? এনতে হচ্ছে নেট, এন মানে কি? নেট। জিতে হচ্ছে কি? প্রোডাক্ট, ঠিক আছে। তারপরে তাই এখানে ডিতে হচ্ছে ডোমেস্টিক, দিতে হচ্ছে কি? ডোমেস্টিক। এই এনতে কখনো কখনো আবার কি? ন্যাশনাল হবে। কি হবে? ন্যাশনাল হবে। এনতে কি হবে? ন্যাশনাল। তাহলে খেয়াল করো, জিতে হচ্ছে গ্রস, এনতে নিট ন্যাশনাল, এনতে হচ্ছে নিট ন্যাশনাল, পিতে হচ্ছে প্রোডাক্ট, ডিতে ডোমেস্টিক, এনতে হচ্ছে ন্যাশনাল হবে। তাহলে এখানে জিডিপি পূর্ণরূপ কি হবে? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এনডিবি কি? নেট ডোমেস্টিক প্রোডাক্ট। জিএনপি কি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এনএনবি কি? নেট ন্যাশনাল প্রোডাক্ট। কথা কি ক্লিয়ার? তাহলে জিডিপি খেয়াল করতে হবে,
জিডিপি আর হচ্ছে এই জিএনপির মধ্যে পার্থক্য বুঝো। এই পার্থক্য থেকে এমসিকিউ সিকিউ সব জায়গায় কাজে লাগবে। জিডিপি মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ মোট দেশজ দেশজ উৎপাদন। কি মোট দেশজ উৎপাদন, খেয়াল করতে হবে। আর এটা হচ্ছে মোট মোট জাতীয় উৎপাদন। কি জাতীয় উৎপাদন, দুইটার মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করো। ধরো কোন একটা নির্দিষ্ট সময়ে একটা দেশের ভৌগোলিক সীমানার মধ্যে, কোন একটা নির্দিষ্ট সময়ে একটা দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে বা যারাই অবস্থান করবে, তারা হোক দেশের মানুষ অথবা বিদেশের কেউ, দেশে আমাদের দেশে থাকতেছে, আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করতেছে, কাজ করতেছে, তারা সহ, তার মানে ওই নির্দিষ্ট সময়ে ওই ভৌগোলিক সীমানার মধ্যে যারাই অবস্থান করবে তাদের মাধ্যমে উৎপাদিত পণ্য বা সেবার বাজার মূল্যের সমষ্টিকে কি বলা হচ্ছে? মোট দেশের উৎপাদন। তার মানে ওই নির্ধারিত সময় যারা দেশে অবস্থান করবে, হোক আমার দেশের নাগরিক কিংবা বাহিরের নাগরিক, তারা সবাই এখানে অন্তর্ভুক্ত হবে। কিন্তু জাতীয় উৎপাদন যখন আসবে, এটা আমার জাতি যারা আছে শুধু তারাই এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। ধরো ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আমার দেশের নাগরিক যারা আমার দেশে আছে, পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশে আছে, সবার ইনকাম কোথায় অন্তর্ভুক্ত হবে? জাতীয় উৎপাদনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। কিন্তু ওই যে বলছিলাম যে বাহিরের কোন দেশের কোন নাগরিক যখন আমার দেশে থাকে, তার ইনকামটা দেশজের মধ্যে থাকে, তো জাতীয়র মধ্যে থাকে না। আবার তোমার দেশের নাগরিক যারা বাহিরের দেশে আছে, তাদের ইনকামটা দেশজের মধ্যে থাকে না, কিন্তু কার মধ্যে থাকে? জাতীয়র মধ্যে থাকে। কথা কি বুঝাতে পারছি? এই কনসেপ্টটা মনে থাকলেই তুমি এখান থেকে ম্যাথ আসুক আর এমসিকিউ আসুক, সবকিছুই তুমি এখান থেকে করতে পারবা। ঠিক আছে, আমরা একটু দ্রুত করব। ঠিক আছে, কত বাজে? 31 বাজে, তো আমরা 45-এর মধ্যে শেষ করার চেষ্টা করব। ঠিক আছে, 45। তাহলে দেশজ আর জাতীয় দুটাকে বুঝাইতে পারছি। আবার বলতেছি, এটা একটা দেশ, এই দেশের মধ্যে দেশি প্লাস হচ্ছে বিদেশি যারাই আছে না কেন, সবার ইনকামটা অন্তর্ভুক্ত হবে কোথায়? দেশজের মধ্যে। কিন্তু ধরো তুমি যখন জাতীয় বের করবা, তখন কি করবা? তোমার দেশের ভিতরে যারা বিদেশি আছে, বিদেশি এদেরকে বাইর করে দিবে ক্রস, আর যারা তোমার দেশের মানুষ বিদেশে আছে তাদের ইনকামটা ইনক্লুড করবা। এই হচ্ছে মূল কথা। শেষ। কথা কি বুঝাইতে পারছি? তাহলে জিডিপি বের করার সূত্র কি? সি প্লাস আই প্লাস জি। জিডিপি বের করার সূত্র কি? সি প্লাস আই প্লাস জি। জিডিপি বের করার সূত্র কি? সি প্লাস আই প্লাস জি। সিতে হচ্ছে কি? এই সিতে হচ্ছে বুক ব্যয়। কি ব্যয়? বুক ব্যয়। আইটা হচ্ছে কি? বিনিয়োগ। বিনিয়োগ ব্যয়। কি ব্যয়? বিনিয়োগ ব্যয়। আইতে কি? বিনিয়োগ ব্যয়। জিতে হচ্ছে সরকারি ব্যয়। জিতে কি? সরকারি ব্যয়। জিতে কি? সরকারি ব্যয়। তাহলে জিডিপি বের করার সূত্র হচ্ছে, এটা হচ্ছে ব্যয়ের দিক থেকে। কি দিক থেকে? ব্যয়ের দিক থেকে। সি প্লাস আই প্লাস জি হচ্ছে কি? কনজাম্পশন, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। তাহলে বুক ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয়, এই তিনটা যোগ করলে আমরা পেয়ে যাবো জিডিপি। কখনো কখনো সূত্র দিয়ে জিডিপি বের করতে পারবে না, তোমাকে বের করতে হবে যে আমি এক্সাম্পল দিলাম, আমি যে থিওরিটিক্যাল তোমাকে বুঝাইলাম, ওই কনসেপ্টটা দিয়ে তোমাকে অঙ্ক করে ফেলতে হবে। ঠিক আছে, যারা অঙ্ক করবা তোমরা ব্যাপারটা খেয়াল করবা। এখন আসো এনডিপি বের করার সূত্র কি? এনডিপি বের করার সূত্র যে জিডিপি বের করছো না, এই জিডিপি থেকে তোমাকে বাদ দিতে হবে সিসিএ অথবা ডিপি, ডিসি। সিসিএ অথবা কি? সিসিএ অথবা ডিসি। ভালো করে খেয়াল করো, জিডিপি থেকে মানে এনডিপি যখন তুমি বের করবা, জিডিপি থেকে তোমাকে বাদ দিতে হবে সিসিএ অথবা ডিসি। আর প্রশ্ন হচ্ছে সিসি এর পূর্ণরূপ কি? সিসি এর পূর্ণরূপ হচ্ছে ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। ক্যাপিটাল কনজাম্পশন, ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স, ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স, সিসিএ। মূলধনী ব্যয় বলা হয়, মূলধনজনিত যে ক্ষয়ক্ষতি হয় সেটা। আর ডিসি মানে হচ্ছে ডেপ্রিসিয়েশন কস্ট, অর্থাৎ অবচয় ব্যয়। এটা হচ্ছে মূলধনী, এটা হচ্ছে অবচয় ব্যয়, অবচয়, আর হচ্ছে মূলধনী ব্যয়। এটা কি? মূলধনী ব্যয়। মূলধন জাতীয় যে ক্ষয়ক্ষতি হয় সেটা বোঝাচ্ছে। কথা কি ক্লিয়ার? এগুলো একটু মনে রাখতে হবে, অথবা ঠান্ডা মাথায় পরবর্তীতে লিখে নিবা। তারপর আসে হচ্ছে জিএনপি। তো এই জিএনপি বের করার সূত্র কি? এই জিএনপি বের করার সূত্রটা হচ্ছে, দেখো, এই জিএনপি বের করার সূত্র হচ্ছে সি প্লাস এর আই প্লাস এর জি প্লাস এর এক্স এম মাইনাস এর এক্স এন। এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট কোথায় গেল? এটাকে তুমি এভাবে বলতে পারো, এক্স এন। এক্স এন মানে কি? নিট রপ্তানি। এক্স এন মানে কি? নিট রপ্তানি। কি বলা যায় আমরা? নিট রপ্তানি। এখন প্রশ্ন হচ্ছে, স্যার নিট রপ্তানিটা আমি কিভাবে বের করবো? নিট রপ্তানি বের করার সূত্র কি? নিট রপ্তানি বের করার সূত্র হচ্ছে, ভাই এগুলো তাড়াতাড়ি পড়ানো,
তাড়াতাড়ি যদি না পড়াই তাহলে আমি শেষ করবো কিভাবে? তোমাদের তো রাত হয়ে যাচ্ছে, তোমরাই বলো তাড়াতাড়ি পড়ান, তোমরাই যদি বলো আস্তে আস্তে পড়ান, তা আমি যাবো কোন দেশে? আমি যাবো কোনে বলো? তাহলে এই এক্স এর মানে নিট রপ্তানি, অর্থাৎ রপ্তানি থেকে আমদানি বাদ দিতে হবে। তাহলে এটাকে যদি আরেকটু বড় করে লিখে এভাবে লিখতে সি প্লাস আই প্লাস জি প্লাস এর এক্স এন কে এভাবে লিখতে পারি আমরা এটাকে কি লিখতে পারি? আমদানি রপ্তানি মাইনাস হচ্ছে আমদানি, তাই তো? এটা হচ্ছে আমরা লিখতে পারি এক্সপোর্ট, এক্সপোর্ট রে এক্স, ইম্পোর্ট রে এম দিতে পারি, এক্সপোর্ট রে এক্স, ইম্পোর্ট রে এম দিতে পারি, ঠিক আছে? সো এই যে এক্সপোর্ট থেকে ইম্পোর্ট বাদ দিলে যেটা পাওয়া যাচ্ছে এটার নাম হচ্ছে নিট এক্সপোর্ট, কারণ এক্সপোর্ট বড় থাকতেছে, এম তে নিট, এক্স তে এক্সপোর্ট, ঠিক আছে? নিট এক্সপোর্ট। আবার এটাকে আমরা এভাবে লিখতে পারি, এতটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি জিডিপি, কি লিখতে পারি? জিডিপি প্লাস, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এক্স মাইনাস এর এম, কি লিখতে পারি? এক্স। আরো ছোট করতে পারি জিডিপি প্লাস এর কি? এক্স এন। যতভাবে চেষ্টা করো না কেন তুমি কিন্তু সূত্র কিন্তু তোমার মতো করে বানাইতে পারবা যদি তুমি বুঝো। হ্যাঁ, ওই যে একটা জিনিস খেয়াল করছো, তোমার বলছি না, জিএনপি এমন এক জিনিস, তোমার দেশের বাইরের লোকজন যারা আছে তাদেরটা আসবে, আর তোমার দেশে যারা আছে বাইরে তাদেরটা বাইরে হবে। ওই যে দেখো, এই যে তুমি আমদানির টাকা বাদ দিয়ে দিচ্ছ, আমদানি, ঠিক আছে? সাপোজ আমদানি মানে তো কিনে আনতে যে টাকা চলে গেছে ওইটাই বোঝাচ্ছে আর কি, আর রপ্তানি মানে তুমি বিক্রি করে আনতেছো, বাইরের দেশ থেকে আসতেছে সেটা বোঝাচ্ছে। ওকে, সো এইভাবে তুমি করতে পারো। আর এটা কিন্তু ব্যয়ের দিক থেকে, কি দিয়ে? এটা ব্যয়ের দিক থেকে। আর একটা প্রশ্ন কিন্তু পরীক্ষা আসতে পারে যে জাতীয় আয় কয় ভাবে গণনা করা যায়? 3 ভাবে: উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি। উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি, মনে থাকবে? 3টা ভাবে করা যায়। তবে এটা হচ্ছে জিএনপি বের করার সূত্র, এই সূত্র দিয়েও করা যাবে। অনেক সময় সূত্র ছাড়া ওই যে কনসেপ্ট থিওরি পড়াইছি, থিওরি দিয়েও করতে পারবা। তাহলে জিএনপি বুঝলা, তাহলে এনএনপি বের করার সূত্র কি? নিট ন্যাশনাল প্রোডাক্ট বের করার সূত্র হচ্ছে জিএনপি মাইনাস হচ্ছে কি বের করবা? মাইনাস সিসিএ অথবা ডিসি বাদ দিলেই হবে, মূলধনী ব্যয় অথবা অবচয় বাদ দিলেই তুমি পেয়ে যাবা। কালকে কি চ্যাপ্টার 4 এর ম্যাথ ক্লাস করতে চাচ্ছ? তাহলে করাই, ম্যাথ করাই, সমস্যা নাই। তোমরা করতে চাইলে ম্যাথ করাবো। তাহলে আজকে রাত হয়ে গেছে, আমরা এই পর্যন্ত শেষ করি। আগামীকালকে আমি পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেই। আগামীকালকে আমি হচ্ছে এই চ্যাপ্টারটার ম্যাথ প্লাস এমসিকিউ দুইটা পড়াবো রিল্যাক্সে, ঠিক আছে? যেহেতু ম্যাথে একটু তোমাদের ঝামেলা আছে। এটাই কি করব? তাহলে আজকে শেষ করে দেই, অনেক রাত হয়ে গেছে যেহেতু। আগামীকালকে আমরা কোন সময় ক্লাস করবো বলো? কোন সময় ক্লাস করবা? সকালের দিকে ক্লাস করবা তোমরা? সকালে ক্লাস করবা? সকালে একটা ক্লাস দেই, তাহলে সকালে একটা ক্লাস দেই, ম্যাথটা করে ফেলে সকালে, বিকালে এমসিকিউ করবো। সকালে ক্লাস দিব কালকে, বলো? ঠান্ডা মাথায় তাহলে আমরা একটা কাজ করি, উৎপাদনশীলতার ম্যাথ আর এই চ্যাপ্টারের ম্যাথ, এই দুইটা ম্যাথ আমরা সুন্দর করে সৃজনশীল এমসিকিউ কোন জায়গায় কিভাবে আসে ওইভাবে করি, ঠিক আছে? অঙ্ক থাকে বেসিক্যালি এই হচ্ছে উৎপাদনশীলতার এই চ্যাপ্টারের মধ্যেই থাকে, ঠিক আছে? উৎপাদনশীলতার এই চ্যাপ্টারের মধ্যে। সকালে করবা না বিকালে করবা, তোমাদের ইচ্ছা, বলো, সমস্যা নাই। নাকি আমরা বিকালেই দিব, একটা ক্লাসই করব? এত সকালে কি তোমরা ক্লাসে থাকবা? সকাল 9টা বাজে কি ক্লাসে আসবা? ওকে, তাহলে আমরা কাজ করি, আজ আগামীকাল সকাল 10টা 30-এ করি, হ্যাঁ? শুক্রবার যেহেতু আমার একটু ছুটি দিন, একটু ঘুমাবো। সকাল 10টা 30-এ আমরা একটা ক্লাস করব। আমরা 1-1.5 ঘন্টার মধ্যে আশা করছি আমরা আমাদের ক্লাস শেষ করে ফেলতে পারবো। আমরা ধরো হচ্ছে 12টার মধ্যে ক্লাস শেষ করে দিব, যেহেতু নামাজ আছে আমাদের, ঠিক আছে? এই 1.5 ঘন্টায় আমি উৎপাদনশীলতার অঙ্ক উদাহরণ সহ প্লাস হচ্ছে এই চ্যাপ্টারটা, ঠিক আছে, জাতীয় আয় গণনার এই চ্যাপ্টারটা, এটা পড়ে ফেলবো। আর এমসিকিউ যেহেতু আমি এগুলো, যেহেতু থিওরিটিক্যাল এমসিকিউ, তোমাদের কিন্তু এত ঝামেলা হবে না। থিওরিটিক্যাল এমসিকিউ যদি এত ঝামেলা হবে না, ঠিক আছে? থিওরিটিক্যাল এমসিকিউ তোমরা করে ফেলতে পারবে। তারপরে দরকার রাতে আরেকটা ক্লাস নিব, শনিবার তো আমাদের হাতে আছে। সো ম্যাথমেটিক্যাল জায়গা যেহেতু তোমাদের বেশি সমস্যা, তাহলে আগামীকালকে আমরা ম্যাথ করবো, ঠিক আছে? আমি তোমাদেরকে আজকে রাতের মধ্যে 5টা চ্যাপ্টারে এমসিকিউ দিয়ে দিব, ঠিক আছে? 5টা চ্যাপ্টারে এমসিকিউ তোমাদের দিয়ে দিব। তাহলে আগামীকালকে আমরা এই দুইটা চ্যাপ্টারের উপর ম্যাথ করবো ইনশাল্লাহ। কয়টায়? সকাল 10টা 30। কখন? সকাল 10টা 30, ঠিক আছে? সকাল 10টা, সবার মনে থাকবে। আর পিডিএফটা ক্লাস শেষে আমি দিয়ে দিচ্ছি। 10টা 30-এ দেই, আমার জন্য একটু সুবিধা হবে, আমি নিজে একটু ঘুমাইতে পারবো, তোমাদেরকে আসলে সময় দিতে পারবো পরবর্তীতে, ঠিক আছে?
পিডিএফটা আমি দিয়ে দিব, পিডিএফটা দিতে একটু লেট হবে, ঠিক আছে? পিডিএফটা দিতে একটু লেট হবে, পিডিএফটা আমি আজকেই দিয়ে দিব, মানে রাতের মধ্যে 5টা চ্যাপ্টারে দিব, যে 5টা চ্যাপ্টারের কথা বলছি অলরেডি 4টা আছে, আর একটা ইনক্লুড করে আমি দিয়ে দিব। সবাই ভালো থাকো, ঠিক আছে? তাহলে কালকে আমরা প্রথম অধ্যায় আর হচ্ছে চতুর্থ অধ্যায়, প্রথম অধ্যায় আর চতুর্থ অধ্যায় আমরা কি করব, ম্যাথ করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাকুক, সব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে ইনশাল্লাহ। আর হচ্ছে তৃতীয় অধ্যায় টুকটাক ম্যাথ আছে, এগুলো এত গুরুত্বপূর্ণ কিছু না, ঠিক আছে? তাহলে আজকে এখানে থাকলো, আমি শীট দিয়ে দিচ্ছি, সবাই শীটটা সংগ্রহ করে নিও, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি লিঙ্ক দিয়ে দিব। ওকে।